মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মিছিল, নিজেদের রাজাকার বলে স্লোগান, স্বঘোষিত রাজাকারদের কোনো দাবি মানা হবে না, সাফ জানিয়ে দিলেন তথ্য প্রতিমন্ত্রী। বদলির ২২ দিন পার হলেও নতুন কর্মস্থলে যোগ দেননি ছাগলকাণ্ডে আলোচিত মতিউর। বিধিমালার ব্যত্যয় বলছেন সাবেকরা, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের চাকরিচ্যুতের দাবি সাধারণ মানুষের। থানা ম্যানেজ করেই সিলেট সীমান্তে চলে চোরাচালানের রমরমা ব্যবসা। ট্রাক থেকে চাঁদা নেয় পুলিশও নিয়ন্ত্রকের ভূমিকায় থাকার অভিযোগ ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে। হত্যা চেষ্টা থেকে বেঁচে ফিরেই নির্বাচনী প্রচারণায় ট্রাম্প। রিপাবলিকানদের জাতীয় সম্মেলনে যোগ দিতে পৌঁছেছেন মিলওয়াকিতে। গুলির ঘটনায় নিন্দা জানিয়ে ঐক্যের ডাক বাইডেনের। ভোরের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। মধ্যরাতে স্লোগানে মিছিলে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। এ সময় নিজেদের রাজাকার বলে ঘোষণা দেয় কোটা সংস্কারের পক্ষের শিক্ষার্থীরা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হয় ছাত্রলীগের নেতাকর্মীরা। আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। এ সময় তথ্য প্রতিমন্ত্রী জানান, যারা স্বঘোষিত রাজাকার তাদের কোনো দাবি মানা হবে না। এদিকে আজ দুপুর ১২টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই জায়গায় বিকেল ৩টায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে ছাত্রলীগ। কোটা সংস্কারের দাবিতে রোববার গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দাবি মানার জন্য ২৪ ঘন্টার সময় পর্যবেক্ষণের কথা বলেন তারা। কিন্তু কয়েক ঘন্টা না পেরোতেই মধ্যরাতে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে বের হয়ে আসেন শিক্ষার্থীরা। রোকেয়া হলের শিক্ষার্থীরা বের হয়ে আসেন গেটের তালা ভেঙে। একে একে বের হয়ে আসতে থাকেন শামসুন্নাহার হল, বেগম সুফিয়া কামাল হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা। মিছিল নিয়ে জড়ো হতে থাকেন বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে। স্লোগানে স্লোগানে ভেঙে খান খান রাতের নীরবতা। প্রায় ৩ ঘন্টা অবস্থানের পর এক পর্যায়ে ফিরে যান শিক্ষার্থীরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা এবং ডাকসু ভবন এলাকায় জমায়েত হন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারাও দিতে থাকেন পাল্টা স্লোগান। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন তথ্য প্রতিমন্ত্রী সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা। আসেন ঢাকার বিভিন্ন প্রান্তের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও জড়ো হন বিশ্ববিদ্যালয় এলাকায়। এ সময় তথ্য প্রতিমন্ত্রী গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। আমরা বৈষম্যের বিরুদ্ধে, আমরা মেধার পক্ষে। এটার জন্য রাজাকার হওয়া দরকার নাই। মুক্তিযুদ্ধের বাংলাদেশে রাজাকার যারা হইতে যাবে এদের কোনো দাবি মানা হবে না। পরে মধ্যরাতে ক্যাম্পাসে জড়ো হয়ে নতুন কর্মসূচি ঘোষণা করে ছাত্রলীগ। মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করায় বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে দুপুর ৩টায় এইখানে প্রতিবাদী অবস্থান গ্রহণ করবে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে একই স্লোগান দেয় সরকারি চাকরিতে কোটা সংস্কারের পক্ষের শিক্ষার্থীরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এর আগে রোববার সকালে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন কোটা আন্দোলনকারীরা। বঙ্গভবনে স্মারকলিপি গ্রহণ করেন রাষ্ট্রপতির সামরিক সচিব। পরে শিক্ষার্থীরা জানান, আগামী ২৪ ঘন্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। তেজদীপ্ত তারুণ্যের স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাজপথ। হাতে লাল সবুজের পতাকা, বুকে বাংলাদেশ। সব মিলিয়ে এ যেন এক জনসমুদ্র, তারুণ্যের ঢল। অনেকেরই শিক্ষাঙ্গন আলাদা, একে অন্যকে সেই অর্থে চেনেনও না। তবে আন্দোলন যেন সবাইকে গেঁথে দিয়েছে একই সূত্রে। তৈরি হয়েছে ভ্রাতৃত্বের বন্ধন। দাবি একটাই, কোটা সংস্কার করে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা।
সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং রাজধানীর বিশ্ববিদ্যালয়গুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের দিকে আসতে থাকে কোটা বিরোধী আন্দোলনকারীরা। টুকরো টুকরো মিছিল পরিণত হয় জনসমুদ্রে। প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত কোটা রেখে সর্বোচ্চ 5% কোটা রেখে সংসদে আইন পাস করে কোটার একটা স্থায়ী সমাধান করতে হবে। পড়ার টেবিলে ফিরতে চাই। আমরা আশা করি আমাদের নীতি নির্ধারক যারা রয়েছেন তারা আমাদের এই বিষয়টা যৌক্তিক একটা সমাধান দেবে। শিক্ষার্থীদের আন্দোলন, শিক্ষার্থীদের সংগ্রাম, শিক্ষার্থীদের দাবি দেওয়া সবসময় শান্তিপূর্ণ ছিল। এবার যাত্রা শুরুর পালা। দুপুর 12টায় গ্রন্থাগার থেকে বেরিয়ে টিএসসি, শাহবাগ, মৎস্য ভবন হয়ে পদযাত্রাটি পৌঁছায় নূর হোসেন চত্বরে। সেখানেই শান্তিপূর্ণ অবস্থান নেন আন্দোলনকারীরা। কোটা বাতিল না, কোটা সংস্কার করা হোক। এক দফা দাবি আমরা যেটা হচ্ছে কোটার যৌক্তিক সংস্কার করতে চাচ্ছি। মেধাবীরা তাদের যোগ্য স্থানে যাক। এটা সাধারণ মানুষের দাবি, একদম সারা বাংলাদেশের মানুষের দাবি। আমরা আমাদের আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। কিছুক্ষণ পরই আন্দোলনকারীরা ভেঙে ফেলেন সেখানকার ব্যারিকেড। একটু এগিয়ে আবারও অবস্থান নেন বঙ্গবন্ধু চত্বরে। সেখান থেকে 12 সদস্যের প্রতিনিধি দল চলে যায় বঙ্গভবনের উদ্দেশ্যে। এদিকে 2:40 পুলিশি নিরাপত্তায় বঙ্গভবনে প্রবেশ করে প্রতিনিধি দল। প্রায় 15 মিনিট পর স্মারকলিপি জমা দিয়ে বের হন তারা। এরপর আবারও চলে যান বঙ্গবন্ধু স্কয়ারে। সেখানে গিয়ে তারা জানান আগামী 24 ঘন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানানো হবে পরবর্তী সিদ্ধান্ত। মহামান্য রাষ্ট্রপতি সামরিক সচিব নিশ্চিত করেছেন তিনি অতি দ্রুত আমাদের যে মেসেজটি, আমাদের যে স্মারকলিপিটি সেটি মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছে দিবে। যতগুলো দরজা আছে সবগুলো দরজায় যাচ্ছি এবং আমাদেরকে দরজা থেকে ফিরানো হচ্ছে এবং এই ফিরানোর পরে তারা আবার বলতেছে আমরা নাকি এক জায়গা থেকে আরেক জায়গায়। 24 ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। এরপর সচিবালয় হয়ে ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সংবিধান ও আইন নিয়ে ধারণা নেই বলেই আন্দোলনে নেমেছেন কোটা বিরোধীরা উল্লেখ করে সরকার প্রধানের প্রশ্ন, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার কোথায় পেল শিক্ষার্থীরা? রোববার বিকেলে গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। বলেন, কোটা এবং মেধা এক কাতারে নিয়ে আসা কৌশল ছাড়া কিছু নয়। শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি আদালতে বিচারাধীন, তাই এ নিয়ে নির্বাহী বিভাগের আপাতত কিছুই করার নেই। এবং চায়না ওয়ার্ল্ড সামিট উইং আয়োজিত এই সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে গেল সপ্তাহে বেইজিংয়ে 3 দিনের দ্বিপাক্ষিক সফর সেরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সফরের বিস্তারিত তথ্য জাতির সামনে উপস্থাপনে গণভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন। সহায়তার কথা উল্লেখ করেন। শুরুতেই লিখিত বক্তব্যে সরকার প্রধান তুলে ধরেন সফরের চুম্বক অংশ, জানান সফল হয়েছে সফর। তারা আমাদের বিরাট অফার দিচ্ছে, এটা ঠিক, কিন্তু নেবার সময় আমাকে এই হিসাবটা করে আমাকে নিতে হবে। এরপর উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। কোটা বিরোধী আন্দোলনের বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তার সাফ জবাব, আইন সংবিধান না বুঝেই মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছে। কোটা আর মেধা তো এক জিনিস না। তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না, বাট সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই, কোনো জ্ঞানই নাই। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না, কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। এখানে আমাদের কোনো কিছু করার নেই। সংবাদ সম্মেলনে সাম্প্রতিক ঘটনা হিসেবে ওঠে প্রশ্ন ফাঁস এবং দুর্নীতির ইস্যু। সরকার প্রধান বলেন, দুর্নীতি করলে আপন পর দেখে নয়, সরকার আইন মাফিক ব্যবস্থা নেবে নির্দ্বিধায়। অন্যায় বা অবিচার যেটা করবে তাকে আমি ধরবই। আমি কঠোর হয়েছি বলেই কিন্তু ধরা পড়ছে,
এটা মাথায় রাখতে হবে। হাত যখন দিয়েছি আমি ছাড়বো না, যেখানেই হোক যেই হোক, আমার কে বদমাশে আমি কেয়ার করি না। প্রধানমন্ত্রী বলেন, ফাঁস হওয়া প্রশ্নে কারা কারা সরকারি কর্মকর্তা হয়েছেন চিহ্নিত করতে পারলে আইনি ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধেও। যারা বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব না কেন? তাদের তো চাকরি করার কোনো অধিকারই থাকবে না, কিন্তু সেটা খুঁজে দেবে কে? দীর্ঘ 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই সংবাদ সম্মেলনে চীন সফর পরবর্তী তিস্তা প্রকল্পের আপডেট তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, প্রকল্পটি ভারতই করবে। তিস্তার পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে, কাজী তাদের কাছে আমাদের যদি আদায় করতে হয় তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত। তারা প্রজেক্ট করে তখন এটা যা প্রয়োজন তারা দেবে। এটা তো একটা ডিপ্লোম্যাসি। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলিবর্ষণের ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনাটা সত্যি খুব দুঃখজনক যে একমাত্র প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট তাকে এভাবে হামলা করা করা, তারা এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। স্পেন ইংল্যান্ডের জমজমাট ইউরো চ্যাম্পিয়নশিপ ফাইনালের উত্তাপ ছিল বাংলাদেশেও। নানা আলোচনা থাকলেও যোগ্য দল হিসেবেই শিরোপা জিতেছে স্পেন, এমনটাই মনে করেন সমর্থকরা। আর 3 লায়ন্সরা ভালো খেললেও ভাগ্য আর সাউথ গেটের ভুল সিদ্ধান্তে হেরেছে বলে জানান ইংল্যান্ড ফ্যানরা। দূরত্বটা 7000 মাইলেরও বেশি, তারপরও জার্মানিতে হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপের হাই ভোল্টেজ ফাইনালের উত্তাপ কোনো অংশে কম ছিল না বাংলাদেশে। বার্লিন স্টেডিয়ামে ইংল্যান্ড স্পেনের রোমাঞ্চকর ফাইনাল ক্ষণে ক্ষণে বদলায় রং। কখনো এগিয়ে ছিল লা রোহারা, আবার কখনো জয়ের সুযোগ তৈরি করেছে 3 লায়ন্স। তবে শেষ সময়ে এসে ওয়াইয়ার জাবালের গোলে স্বপ্নভঙ্গ হয় কেইন বেলিংহ্যামদের। আর পুরো আসরের মতো ফাইনালেও দুর্দান্ত খেলে যোগ্য দল হিসাবেই শিরোপা জিতেছে স্পেন। পুরো ম্যাচই ডমিনেট করেছে ইংল্যান্ড, আসলে তেমন ভালো একটা খেলতে পারেনি। এটাই আশা ছিল, পুরো টুর্নামেন্ট জুড়েই কিন্তু স্পেন অনেক ভালো খেলেছে। ওদেরকে বলা হয় চোকার্স, ওরা লাস্ট টাইম এটা করেছে, এবারও করেছে। আসলে ফাইনালটা পুরো একটা ফাইনালের মতো ছিল। আর প্লাস স্পেন আর ইংল্যান্ডের যে ফাইনাল হয়েছে, ইংল্যান্ড অবশ্যই অনেক ভালো খেলেছে, বাট স্পেন ওয়াজ বেটার টিম। অ্যান্ড লামিন ইয়ামাল 17 বছর বয়স, এত ভালো খেলছে। নেকো উইলিয়াম মানে পুরো একদম অস্থির খেলা। নিকো উইলিয়ামস অনেক ভালো খেলেছে, এন্ড ওদের টিমে লামিন ইয়ামাল অনেক ভালো খেলেছে। রড্রি সাবস্টিটিউট হয়ে ওকে সাবে নামিয়ে দিয়েছে, বাট ও ভালো খেলেছে। আমি অনেক দিন ধরে ওয়েট করতেছি এটার জন্য। ফাইনালে স্পেন জিতছে, এন্ড ইয়ামালের জন্য তো আমি অনেক বড় ফ্যান। প্রথমার্ধে কিছুটা অগোছালো থাকলেও দ্বিতীয়ার্ধে স্পেনের পর ইংল্যান্ডও ফেরে ছন্দে। ইতিহাস গড়ার সুযোগটাও এসেছিল তাদের সামনে। ফাইনালে ইউ ক্যানট প্লে ফুটবল লাইক দিস, এন্ড দেন अगेन আমরা যে গোলটা দিছি, ইট ইজ দ্য মোমেন্ট অফ ব্রিলিয়েন্স। এখানে তো ইটস নট যে আমরা অনেক ভালো ফুটবল খেলছি এন্ড স্টাফ। অনেস্টলি স্পিকিং, দে ডিজার্ভ টু উইন, বাট having said that, we have to watch Southgate for another 2 years, which is a joke. ইংল্যান্ড চাইলে আরো বেটার খেলতে পারতো, হাওয়েভার ওদের খেলার এক্সপিরিয়েন্স ওরা কাজে লাগায় নাই, এন্ড ইটস ভেরি অবভিয়াস দ্যাট স্পেন প্লে মাচ বেটার। ব্যাড লাক একদম আমাদের, পরপর 2টা ফাইনাল আমরা হারলাম। কোল পারমার প্লেয়ারটা পুরো মানে টুর্নামেন্টেই ভালো খেলেছিল, কিন্তু ওকে সবসময় সাবে নামানো হয়। তো সাবে নেমে আজকে অনেক আর্টিস্টিক একটা গোল দিয়েছে। অভিজ্ঞতার দিক দিয়ে স্পেনের চেয়ে অনেক এগিয়ে ছিল ইংল্যান্ড। প্রথম শিরোপার অপেক্ষায় ছিলেন সমর্থকরা, তবে শেষমেশ চোকার্স বনে গেল 3 লায়ন্স। আর চতুর্থ শিরোপার উল্লাস করছে স্পেন। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। অতিরিক্ত দর্শক সামাল দিতে 30 মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার কোপা আমেরিকার ফাইনাল। বিনা টিকিটে প্রবেশ করতে গিয়ে আটক হয়েছেন 10 থেকে 15 জন সমর্থক। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন রিপোর্টার লস্কর আল মামুন, সরাসরি যাচ্ছে তার কাছে। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা রয়েছি ক্যালিফোর্নিয়ার এল মন্টি এলাকায়। এখানে হাজার হাজার শত শত আর্জেন্টিনান ভক্তরা তারা এই খেলা দেখার ব্যবস্থা করেছে। একটি আমরা জানি যে আজকের যে খেলা, নির্ধারিত খেলা, সেটি 30 মিনিট দেরি হয়েছে, কারণ হার্ড রক স্টেডিয়ামে একজন দর্শক টিকিটবিহীন প্রবেশ করেছে এবং সেই ঘটনাটি ইনভেস্টিগেট করতে গিয়ে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা সময় নিয়েছেন এবং সে কারণে 30 মিনিট খেলা
বিলম্বে শুরু হচ্ছে। এখন থেকে কিছু সময় পরেই খেলা শুরু হবে। আমরা লক্ষ্য করছি যে এখানে আর্জেন্টিনার সমর্থকরা রয়েছেন। আমি যদি একটু কথা বলি যে এখানে আর্জেন্টিনান সমর্থক রয়েছেন জনাব। বিলম্বে শুরু হচ্ছে, এখন থেকে কিছু সময় পরেই খেলা শুরু হবে। আমরা লক্ষ্য করছি যে এখানে আর্জেন্টিনার সমর্থকরা রয়েছেন। আমি যদি একটু কথা বলি যে এখানে আর্জেন্টিনান সমর্থক রয়েছেন জনাব নাসির খান, আপনারা যে এই খেলার আয়োজন করেছেন, আপনি আজকের এই খেলা দেখতে এসেছেন, কেমন কি মনে করেন আর্জেন্টিনার ফলাফল কি হবে? আজকে আমরা আশা করি আর্জেন্টিনা এবং কলম্বিয়া খুব ভালো খেলবেন এবং এটা সবার জন্য আমরা আয়োজন করা হয়েছে নোয়াখালী সোসাইটি অফ ক্যালিফোর্নিয়ার পক্ষ থেকে, এবং আমরা খুব ভালো লাগতেছে যে এই আয়োজনটা করতে পারছি। খুব ভালো লাগছে আমাদেরকে, এবং সবাই দেখেন, উপভোগ করেন, এবং মনের থেকে চাই কলম্বিয়া আরেকবার জিতুক, কারণ আর্জেন্টিনা জিতে অবস্থা খারাপ, আর কত জিতবে, আমরা চাই কলম্বিয়া চান্স পাক। আমরা লক্ষ্য করছি যে এখানে শত শত হাজার হাজার মানুষ রয়েছেন, যাদের মধ্যে সকলেই কিন্তু ফুটবল প্রেমী। সেই ফুটবল প্রেমীদের মধ্যে অন্যতম রয়েছেন এই বিষয়টির আজকে যে খেলা দেখার ব্যবস্থা করেছেন তার অন্যতম আয়োজক ডক্টর রবি আলম। আপনি যদি একটু বলেন যে আজকে খেলা দেখার আয়োজনটার উদ্দেশ্য কি? আসলে এখানে তো আমরা সবাই মিলে পিকনিক এবং ফেস্টিভ্যাল গ্রেটার সোসাইটি অফ নোয়াখালী আয়োজনে, সেই সাথে যারা আমরা ক্রীড়া প্রেমিক, ফুটবল প্রেমিক, আমরা সবাই মিলে একসাথে খেলা দেখছি। আশা করি এবার আর্জেন্টিনা হারবে, কলম্বিয়া জিতবে। ধন্যবাদ সবাইকে। এখানে আমরা লক্ষ্য করছি যে সমস্ত শত শত ফুটবল প্রেমীরা রয়েছে, বিশেষ করে আর্জেন্টিনান ভক্তরা রয়েছে। আপনারা নিশ্চয়ই জানি কোপা আমেরিকার যে আজকের ফাইনাল মহরত অনুষ্ঠিত হবে, সেই মহরণে কলম্বিয়ার বিপক্ষে একটু পরেই মাঠে নামছেন আর্জেন্টিনা। এখানে আর্জেন্টিনার ভক্তরা রয়েছেন, তারা কিন্তু যে উৎসবেই থাকুক না কেন আর্জেন্টিনার খেলা দেখা কিন্তু ভুলবে না। সে কারণে তারা এই উৎসবের মধ্যেও একটি বড় স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করেছেন। আমরা সবশেষ জানাবো, খেলা শুরু হওয়া একটু পরেই আপনাদেরকে সেই খেলার আদ্যপন্ত আমরা জানার চেষ্টা করব ক্যালিফোর্নিয়ার এলমন্টি থেকে। তো এই ছিল আর্জেন্টিনা এবং কলম্বিয়ার ফাইনাল, কোপা আমেরিকার ফাইনালের আমার কাছে থাকা ক্যালিফোর্নিয়া থেকে সবশেষ। সরাসরি ছিলাম ক্যালিফোর্নিয়ায়। ভোরের সময় আরও থাকছে। সব থানাকে ম্যানেজ করেই সিলেট সীমান্তে চলছে রমরমা চোরাচালান ব্যবসা। বিভিন্ন সড়কে চোরাচালানের ট্রাক থেকে পুলিশের চাঁদাবাজিও চোখে পড়ছে। রমরমা এই বাণিজ্যে ইউপি চেয়ারম্যানদেরও নিয়ন্ত্রকের ভূমিকায় থাকার অভিযোগ উঠেছে। থানার ওসি ইউপি চেয়ারম্যান সহ সাংবাদিকদের নামে চোরাই পণ্যের ট্রাক থেকে টাকা নেওয়া হচ্ছে জানালেন ছাত্রলীগ নেতা সহ উপজেলা পরিষদ চেয়ারম্যান। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দাবি, চোরাচালান ঠেকাতে চলছে অভিযান। সিলেট অঞ্চলের সীমান্ত অপরাধ নিয়ে আমিনুল ইসলামের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় ও শেষ পর্ব আজ। ছবি তুলেছেন দিগেন সিংহ। সিলেটের তামাবিল সড়কে মহিষের ট্রাক থামানোর এই দৃশ্য অনেকটা ওপেন সিক্রেট। ট্রাফিক বিভাগের সদস্য না হলেও থানা পুলিশের এই সদস্যরা রাস্তার পাশে সিএনজি চালিত 3 হুইলারে করে লুকিয়ে থাকেন বিভিন্ন অংশে। সুযোগ বুঝে রাস্তায় দাঁড়াতে দেখা যায় তাদের কয়েকজনকে। সিলেটের সীমান্ত এলাকা জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট এলাকা হয়ে নামা ভারতীয় মহিষের চালান ঢাকায় যায় এই সড়ক ধরে। সুনামগঞ্জের দোয়ারাবাজার বিশ্বম্বরপুর সীমান্ত হয়েও যাচ্ছে চিনি আর অন্যান্য চোরাই পণ্যের বহর। চালানের নিয়ন্ত্রণ রাজনৈতিক পর্যায় থেকে স্থানীয় প্রভাবশালীদের হাতে ভাগ পাচ্ছে অনেকেই। এমন কোনো থানা নেই পায় না, সব থানাই পায়। সুনামগঞ্জের এমন কোনো বর্ডার আছে পায় না। মহেশকলা বর্ডার থেকে সাংবাদিকরা টেকা, ছোট ভাই আছে ব্যবসা করিলে মহেশকলা জিগাতলা বর্ডার থেকে সাংবাদিকরা টেকা, দোয়ারা বর্ডার থেকে সাংবাদিকরা টেকা, 10-12টা বর্ডার থেকে সুনামগঞ্জের টেকাটা কিন্তু সাংবাদিকরা কাছে তো। প্রতি গাড়ি থেকে জনপ্রতি আলাদা আলাদা টাকার অঙ্ক হিসেব করতে হয়। এই ভাগাভাগিতে সব মহলই টাকা নিচ্ছে বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধির। চোরাচালানের ক্ষেত্রে সুনামগঞ্জের এমন কোনো সাংবাদিক নাই তাদের কাছে টাকা নেওয়া নাই। প্রতি গাড়িতে 5,000 টাকা করে মিলন রাখতেন। দোয়ারাবাজার সীমান্তে রয়েছে বর্ডার হাট। এই সুবিধাকে কৌশলে কাজে লাগিয়ে কোটি কোটি টাকার পণ্য ঢাকায় চালান করছে একটি চক্র। একই মালিক, নাম বিভিন্নতা, বুঝছেন এক মালিকের মাল কেন যাইতেছে, এর বাদে আঙ্গুল ফল, পেঁয়াজ এরকম। বর্ডার হাট ছাড়াও এই রুটে অবাধে চিনি আর গরু মহিষের চালান নামার অভিযোগ বিস্তর। টাকা উঠছে থানার ওসি ও ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন নামে। এই মালটা কারা নেয়? চেয়ারম্যানের ওখানে তারা টাকা তুলতেছে, এদের বিরুদ্ধে অ্যাকশন যাচ্ছে না কেন প্রশাসন? যে টাকা নাই নিত। দোয়ারাবাজার সীমান্তে চোরাচালান ব্যবসায় রাজনৈতিক ছাত্র সংগঠনের চাঁদা তোলার অভিযোগও রয়েছে। রমরমা সীমান্ত কারবারে চাঁদা না দিলে চলে নির্যাতন। পুলিশের বাইরেও কথিত সাংবাদিকদের নামে উঠছে টাকা।
চেয়ারম্যানের ভাই, তারপরে চাস্তো ভাই, ওর শালা মাল যখন ইন্ডিয়া থেকে আসে ক্যারেট প্রতি 150 টাকা তাদেরকে দিতে হয়। বাজারে বিভিন্ন তারা মহড়া দেয় অস্ত্র টস্ত্র নিয়ে, তারপর টাকা যদি না দেয় আপনি বিভিন্ন ধরনের ঠেট দিতেছে। পুলিশ নীরব ভূমিকা পালন করে, আর চেয়ারম্যানের লোক গেটের উপরে এলাকার কোনো মানুষ ঢুকতে দেয় না। দোয়ারাবাজার সীমান্তে অভিযুক্ত চেয়ারম্যান মিলন খান ক্যামেরায় কথা বলতে না চাইলেও দেখা করতে আসেন প্রতিবেদকের সঙ্গে। তবে পরিস্থিতি তার অনুকূলে নেই অনুমান করে সটকে পড়েন স্থানীয় এক সাংবাদিককে নিয়ে। বেপরোয়া চোরাচালানের লাগাম টেনে ধরতে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। আমরা সর্বাত্মকভাবে চোরাচালান প্রতিরোধকল্পে আমরা কাজ করে যাচ্ছি। পুলিশের ক্ষেত্রে আমরা যদি কখনো সংবাদ পাই আমাদের কোনো সদস্য অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আসে, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি। অবস্থা এতটাই ভয়াবহ যে সিলেটের সীমান্তবর্তী থানাগুলোতে বিভিন্ন সময়ে আটক, চোরাচালানের ট্রাকের দখলে বদলে গেছে থানার স্বাভাবিক চিত্র। দেখে মনে হতে পারে কোনো ট্রাক স্ট্যান্ড, কিন্তু এটি সিলেটের সীমান্তবর্তী একটি থানার ভেতরকার চিত্র। সিলেটের বেশিরভাগ থানাগুলোর অবস্থা এখন প্রায় এমনই, যেখানে পুলিশের নিজের গাড়ি রাখারই জায়গা নেই। সীমান্তের এমন ভয়াবহ রূপ পরিবর্তনে এখন প্রয়োজন সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এটি মনে করছেন সিলেটবাসী। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানকে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অধীনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যুক্ত করার 22 দিন পার হলেও এখনও সশরীরে অফিসে যোগ দেননি তিনি, যা সরকারি চাকরির বিধিমালার ব্যত্যয় বলেই মনে করছেন সাবেক কর্মকর্তারা। আর সাধারণ মানুষ বলছেন, দুর্নীতি রোধে এ ধরনের কর্মকর্তা কর্মচারীদের অবিলম্বে চাকরিচ্যুত করে কঠোর বার্তা দেওয়া প্রয়োজন। আতাউর কাউসারের রিপোর্ট। ছাগলকাণ্ডের পর থেকে এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের নানা অপকর্মের ফিরিস্তি সামনে আসছে। দুদফায় মতিউর পরিবারের প্রায় ৩৫০০ শতাংশ জমি, ১১৬টি ব্যাংক হিসাবের প্রায় ১৪ কোটি টাকা, রাজধানীতে বহুতল ভবন, 4টি ফ্ল্যাট ও 23টি বিও হিসাব জব্দ ও ফ্রিজ করেছেন আদালত। দ্বিতীয় দফায় জব্দ ও ফ্রিজ করা সম্পদের মধ্যে মতিউরের নামই রয়েছে অন্তত ৩০০% জমি, অর্ধ কোটি টাকা ও 5টি বিও অ্যাকাউন্ট। অথচ এনবিআরের কর্মকর্তা হিসেবে প্লেসমেন্ট, বাণিজ্য এবং কারসাজির আগাম তথ্য জেনে দুর্বল কোম্পানির শেয়ার কিনে বেশি দামে বিক্রি করা ছিল তার জঘন্যতম অপরাধের একটি এবং অবৈধ উপার্জনের অন্যতম কৌশল। এসবের পরেও এখনো তাকে চাকরিচ্যুত না করা নিয়ে ক্ষোভ রয়েছে জনমনে। সরকার তাদেরকে অপসারণ করে একটা দৃষ্টান্ত স্থাপন করা উচিত, যেন অন্য কেউ এই দুর্নীতি করার সাহস না করে। গভর্নমেন্ট একবার ডিক্লেয়ার দেখ যে তোমাদের হিসাব বিবরণী দাও, তোমরা যখন চাকরিতে জয়েন করছো এবং এখন তোমাদের সম্পদ কী সেটা দিলে দেখবেন যে মানে সমস্ত থরল বিলা বের হয়ে আসবে, হাজার হাজার বের হবে। সমস্ত সরকারি যারা চাকরি করে এবং এক পিয়ন থেকে শুরু করে এটা বের হয়ে আসবে। সরকারি একটা পদে রাখা হয়েছে, সেটা অবশ্যই জনগণের বিশ্বস্ততার একটা জায়গা। যখন আপনি সেই জায়গায় বিশ্বস্ততা নষ্ট হয়ে যায়, তখন আমার মনে হয় না যে তাকে সেই জায়গায় বহাল রাখাটা উচিত। দুর্নীতিবাজদেরকে চাকরিতে রাখাই উচিত না, এদেরকে সমাজ থেকে বিতাড়িত করা উচিত। সাবেক আমলারা বলছেন, এনবিআর চাইলে তাকে সাসপেন্ড করতে পারত বিভাগীয় তদন্ত, দিতে পারত কারণ দর্শানোর নোটিশ, তবে তাকে পাবেই বা কোথায়? বদলির মাধ্যমে নতুন কর্মস্থলে সংযুক্তির পর থেকে তো একবারের জন্যও কর্মস্থলে যাননি তিনি। যদি বদলি হয়, একজন সরকারি কর্মকর্তা বা গণকর্মচারী 24 ঘন্টার মধ্যে যোগদান করবে, ওটা তো উনি করেন নাই। এবং কারোর মাধ্যমে যোগদানপত্র প্রেরণ করার কারণ কি এবং সে ব্যাপারে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ভালো বলতে পারবে যে তারা কি করবেন। উনি ফ্যাক্সের মাধ্যমেও যোগদান করতে পারেন, বাট পরদিন তো তাকে অফিসে যেতে হবে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ যেটা, সেটা তো এনবিআরের চেয়ারম্যানই ওটার সেক্রেটারি, সুতরাং ওই দুটা মিলেই তো এনবিআর। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকেই তাকে শোকজ করতে হবে। দুর্নীতির দায়ে অভিযুক্ত এই ব্যক্তিকে বরখাস্ত করা যৌক্তিক ছিল বলছেন দুদকের সাবেক মহাপরিচালক। ওএসডি সাধারণত আগে করা হতো, যেটা হচ্ছে যে যার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই, পাওয়া যাচ্ছে না, কিন্তু তারপরেও কর্তৃপক্ষ পছন্দ করছে না এরকম ব্যক্তিদেরকে, তখন এইভাবে মানে খামোখায় রাখা আর কি, কোনো কাজ নেই এরকম একটা উজিরে খামাখার মতন। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ আছে, যে ডিপার্টমেন্ট
তাদেরও উচিত ছিল এখানে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু করা, এবং সেটা ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু করলে আসতো কি যে সাসপেনশন থাকতো আর কি। বলেন এ ধরনের দুর্নীতিবাজ ও তাদের অংশীদাররা যেন পালাতে না পারে তার জন্য আরও সক্রিয় হতে হবে দুদককে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসানের একের পর এক অবৈধ সম্পদ অর্জনের তথ্য বের হয়ে আসছে। দুদকের অনুসন্ধানে জানা গেছে স্ত্রীকে কিনে দিয়েছেন 5টি জাহাজ, গড়ে তোলা হয় জাহাজ ব্যবসার কোম্পানিও। সেই সঙ্গে চট্টগ্রাম ও ঢাকায় সম্পদের পাহাড় গড়ে তোলার প্রমাণ পাওয়া গেছে। দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কামরুল হাসান ও তার স্ত্রী সাইমা বেগমের 11 কোটি টাকার সম্পদ ক্রোক করার নির্দেশও দিয়েছেন আদালত। এছাড়া হাজতখানার আসামিদের মধ্যাহ্নভোজের টাকা মেরে দেওয়ার ঘটনায় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। কেউ আছে? এডিসি কামরুল হাসানের পাহাড়তলী এলাকার বাড়ি এটি। এখানে আসার পরে ভেতরে মানুষ থাকলেও সাংবাদিকদের সাথে কেউ কথা বলতে চাচ্ছেন না। ভেতরে চলছে পিনপতন নিরাপত্তা। 1989 সালে এসআই পদে যোগদান করেন তিনি। এরপর পুলিশের বিভিন্ন পদে চাকরি করেন, কিন্তু এর মধ্যেই গড়ে তুলেছেন সম্পদের বিশাল পাহাড়। শুধু নিজের নামে নয়, স্ত্রীর নামেও গড়েছেন বিশাল সম্পদের অট্টালিকা। পাহাড়তলী এলাকায় এডিসি কামরুল হাসানের বাসায় গিয়ে দেখা যায় বাসার প্রধান ফটক বন্ধ। ভেতরে মানুষের কথা বলা শব্দ শোনা যাচ্ছিল। বারবার ডাকার পরও সাড়া দেয়নি কেউ। ভালো পুলিশ কর্মকর্তা হিসেবে ছিল এলাকায় সুনামও, কিন্তু দুর্নীতি ও অবৈধভাবে একের পর এক সম্পদ অর্জনের খবর শোনার পর অবাক এলাকার মানুষজন। এলাকা সবার সাথে আমার কোনো ভালো সম্পর্ক ছিল, মানে এলাকাতে আমরা কোনো কিছু দেখিনি, আর ওনার কর্মজীবনের এগুলো তো আমরা জানবো না। ওই এলাকার জন্য সে একজন মসজিদের সভাপতি আর সমাজসেবক, এটা আমরা একটু জানি। দুদকের অনুসন্ধানে বের হয়ে আসছে কামরুল হাসানের একের পর এক অবৈধ সম্পদ অর্জনের তথ্য। বিলাসবহুল বাড়ি, গাড়ি সহ তার ভান্ডারে সবই আছে। শুধু নিজের নামে নয়, স্ত্রীর নামেও গড়েছেন অঢেল সম্পদের পাহাড়। স্ত্রী সাইমা বেগমকে 5টি জাহাজ কিনে দেওয়ার তথ্য মিলেছে। 5 জাহাজের মধ্যে এমবি প্যাসিফিক রাইডার, এমবি পানামা ফরেস্ট 1, এমবি রাইসা তারান্নুম, বার্চ আল বায়েদ। 5টি জাহাজের মধ্যে 1/3 মালিক সাইমা বেগম। এসব জাহাজে কাগজে কলমে বিনিয়োগ দেখানো হয়েছে 1,91,31,380 টাকা, অথচ বাস্তবে বিনিয়োগ 3 থেকে 4 গুণ বেশি। কামরুল হাসানের চট্টগ্রাম নগরের সবচেয়ে অভিজাত খুলশি আবাসিক এলাকায় ফয়জুন ভিস্তা অ্যাপার্টমেন্টের 8ম তলায় C7 নামে 2570 বর্গফুটের একটি ফ্ল্যাট। 7.25 লাখ টাকায় ফ্ল্যাট আয়কর নথিতে দাবি করলেও বর্তমান বাজার মূল্য 3 কোটি টাকার বেশি। এছাড়া চট্টগ্রাম নগরের পশ্চিম নাসিরাবাদে 7 শতক জমির উপর 4 তলা বাড়ি করার প্রমাণ পাওয়া গেছে কামরুল হাসানের বিরুদ্ধে। চট্টগ্রামের বাইরেও সম্পদ গড়েছেন কামরুল। রাজধানীর সাভারে 107 শতক জায়গার উপর গড়ে তোলা হয়েছে 12 তলার সাভার সিটি সেন্টার। বিশাল আকার এই শপিং মলের মালিক 4 জন, তাদের একজন এডিসি কামরুল। বিনিয়োগ দেখিয়েছেন সেখানে তিনি কাগজে কলমে 7,52 লাখ টাকা। এ ভবনের বেসমেন্টের 90টি, প্রথম তলায় 140টি, দ্বিতীয় তলায় 146টি, তৃতীয় তলায় 89টি ও চতুর্থ তলায় 103টি দোকান এবং 5000 বর্গফুটের ফুড কোর্ট, পঞ্চম তলায় অফিস ও ষষ্ঠ তলায় 67টি ফ্ল্যাট রয়েছে। বাজার মূল্যে এ সম্পদের মূল্য 100 কোটি টাকারও বেশি। এদিকে সাভার সিটি টাওয়ার নামে একটি 10 তলা আবাসিক ভবনেরও অংশীদার কামরুল। সেখানে 54টি ফ্ল্যাট রয়েছে। তার বিরুদ্ধে 9,73,00,000 টাকা এবং তার স্ত্রী সাইমা বেগমের 1,62,00,000 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আদালতে প্রতিবেদন দিয়েছে দুদক। তার কাছ থেকে যখন এর বৈধতা সম্পর্কে জানতে চাইলে সে তার কোনো সঠিক উত্তর দিতে পারেনি এবং সোর্স অফ ইনকামটা দেখাতে পারেনি, বৈধ সোর্স অফ ইনকাম। এদিকে চট্টগ্রাম মেট্রো কোর্টের হাজতখানায় কর্মরত থাকার সময় আসামিদের মধ্যাহ্নভোজের বিল হিসেবে 13,31,000 টাকা মেরে দিয়েছিলেন কামরুল হাসান। অপব্যবহার করার জন্য সিএমপির অভ্যন্তরীণ তদন্তে দোষী প্রমাণিত হওয়ার পরে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সদর দপ্তরে সুপারিশ করা হয়। কিছু অসঙ্গতি আমরা পেয়েছি, সেই অসঙ্গতির বিষয়টা আমরা উল্লেখ করে পুলিশ সদর দপ্তরে আমরা এটা প্রেরণ করেছি। নোয়াখালী বেগমগঞ্জের বাসিন্দা কামরুল হাসান 1989 সালে এসআই হিসেবে পুলিশে যোগ দেন। পরে পদোন্নতি পেয়ে নগরীর পাহাড়তলী, ডবল মুরিং এবং বাঁশখালী থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেন। পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে কামরুল হাসান সহকারী কমিশনার এবং অতিরিক্ত উপকমিশনার হন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।
সরকারি প্রতিষ্ঠানের হাতেই ভরাট হচ্ছে রাজধানীর অনেক জলাধার। উন্নয়ন প্রকল্পের নামে ড্যাপের নকশাকে যেন বুড়ো আঙুল দেখাচ্ছে খোদ সরকারি এসব প্রতিষ্ঠান। ফলাফল মিরপুর উত্তরা, কাঁঠালবাগান, ধানমন্ডি, পুরান ঢাকার মতো এলাকা এখন অল্প বৃষ্টিতেই হাঁটু পানি। এছাড়া অপরিকল্পিত নগরায়ন আর 2 সিটির দায়সারা ভাব এর অন্যতম কারণ মানছেন নগর পরিকল্পনাবিদরা। এতদিন চিঠি চালাচালিতে সীমাবদ্ধ থাকলেও এই মৌসুমের প্রথম ধাক্কার পরে এখন কঠোর হওয়ার কথা বলছে রাজুক। আদর্শ নগরের তকমা পাওয়া তো দূরের কথা, বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকার অবস্থান। আর কয়েক ঘন্টার বৃষ্টির পর এমন চিত্রই বলে দিচ্ছে বসবাসের কতটা উপযুক্ত কথিত এই তিলোত্তমা। ঢাকার জন্য কয়েক ঘন্টায় 130 মিলিমিটার বৃষ্টিটা একটু অস্বাভাবিক হলেও একেবারে অপরিচিত নয়। তাই বলে 24 ঘন্টা বাদেও হাঁটু পানি কতটুকু যৌক্তিক? একটি আদর্শ নগরে 10 থেকে 15 ভাগ জলাধার থাকা দরকার। 3 দশক আগেও ঢাকার মোট আয়তনের 20 ভাগ জলাধার থাকলেও 2023 সালের গবেষণা বলছে ঢাকার জলাধার আছে মাত্র 3 ভাগ। আর অবাক করার মতো তথ্য হচ্ছে গত 1 বছরে সরকারি বিভিন্ন সংস্থাই ভরাট করেছে 0.5 ভাগ। গাবতলীর এই জলাধারে গিয়েই পড়ে বৃহত্তর মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, কল্যাণপুর, মোহাম্মদপুর এলাকার পানি। অথচ ড্যাপের নকশায় স্পষ্ট জলাধার হিসেবে উল্লেখ থাকলেও শ্রেণী পরিবর্তন করতে রাজুকের কোনো অনুমোদনই নেয়নি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। গত কয়েকদিনের উপর্যুপরি বৃষ্টির একটি বড় অংশ যে এই জলাধারে জমা হয়েছে সেটি বুঝতে কোনো গবেষণার প্রয়োজন হয় না। অথচ সরকারি উদ্যোগেই তা অর্ধেকের বেশি ভরাট করা হয়েছে, চলছে নির্মাণযোগ্য। তাই রক্ষকই যখন ভক্ষক হয়, সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবাটা পাবে কোথায়? সেই প্রশ্নই তুলছেন নগরবিদরা। একই অবস্থা বাংলাদেশ রেলওয়ের। কিছুদিন আগেই ড্যাপে চিহ্নিত এই জলাধার ভরাট করে তৈরি হচ্ছে সংস্থাটির উন্নয়নমূলক কাজ। আবার দক্ষিণ সিটির বাধার মুখেই হাতির ঝিল ভরাট করে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ, যার প্রভাব কয়েক বছর পর আবারও একটু বৃষ্টিতেই কোমর পানিতে তলিয়ে যাচ্ছে কাঁঠালবাগান এলাকা। যদিও সেতু কর্তৃপক্ষের দাবি নির্মাণ কাজ শেষ হলে আবারও মুক্ত করা হবে এই অংশের পানি প্রবাহ। নগরবিদরা বলছেন সরকারি সংস্থার স্বেচ্ছাচারিতার পাশাপাশি নগর কর্তৃপক্ষের অদূরদর্শিতা, জলবায়ু পরিবর্তনের প্রভাবশালীদের জবরদখল আর নগরবাসীর অসচেতনতাও এমন জলাবদ্ধতার নিয়ামক হিসাবে কাজ করে। সব মিলে আমাদের ড্রেনেজ ক্যাপাসিটিটা মানে যা কিছু আছে সেটাও পারফরমেন্স ভালো না, অনেক আন্ডার পারফর্মিং। তো এই কারণে আমাদের এই জলাবদ্ধতাগুলো তৈরি হয়। রাজুক বলছে মৌসুমের শুরুতেই যে ভয়াবহতার সাক্ষী হয়েছে নগরবাসী, তাতে আর ছাড় দেওয়ার সুযোগ নেই। প্রভাবশালী ব্যক্তি কিংবা সরকারি সংস্থা ছাড় পাবে না কেউই। সমাধান তো একটা জায়গায়, সেটা হচ্ছে সকলকে এই প্ল্যান মানতেও হবে এবং মানাতেও হবে। দুই দিক থেকে এই সহযোগিতা লাগবে। সরকারি সংস্থা হোক, বেসরকারি সংস্থা হোক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এই জলাশয়ের জন্য শক্ত অবস্থান নিয়েছে এবং আমরা মহামান্য আদালতে সেটা আমরা উপস্থাপন করেছি যে জলাধার রক্ষা করার জন্য আমাদের কি করতে হবে। যদিও দখল দূষণের এই নগরে নদী, খাল আর জলাধারের যে অবস্থা গিয়ে দাঁড়িয়েছে, তাতে সিএস খতিয়ান ধরে তা উদ্ধার করা এক রকমের অবাস্তব মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। অপ্রয়োজনীয় ভেবে ফেলে দেয়া গরুর নাড়ি, ভুঁড়ি এবং পিজল এখন রফতানি হচ্ছে দেশের বাইরে। বছরে আয় হচ্ছে প্রায় 500 কোটি টাকা। সম্ভাবনাময় এই ব্যবসা এগিয়ে নিতে সরকারকে ব্যাংক ঋণ, প্রশিক্ষণ সহ সব ধরনের সহায়তা নিয়ে উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। থরে থরে সাজিয়ে রোদে দেয়া হয়েছে গরুর পিজল বা বিশেষ অঙ্গ। 3-4 দিন রোদে শুকানোর পর শক্ত হয়ে আসলে তা কাটা হয় পরিমাপ মতো। এরপর বাকি প্রক্রিয়া শেষে রফতানি করা হবে দেশের বাইরে। শুধু পিজল নয়, গরুর নাড়ি, ভুঁড়ি বা ওমাসমও রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশে। অপ্রচলিত হলেও দারুণ সম্ভাবনা দেখাচ্ছে এই ব্যবসা। পাশাপাশি যত্রতত্র ফেলে পরিবেশ নষ্টের বিপরীতে দেশে আসছে বৈদেশিক মুদ্রা। বিভিন্ন দেশে পিজল দিয়ে পোষা প্রাণীর খাবার এবং ওমাসম দিয়ে তৈরি হয় মানুষের খাবার স্যুপ।
সারা বছর যে পরিমাণ পশু জবাই হয় তার 30 থেকে 35% সংগ্রহ হয় ঈদুল আজহায়। এবছর সারা দেশে ষাঁড় কোরবানি হয়েছে প্রায় 50 লাখ। ব্যবসায়ীরা বলছেন এবার পিজল সংগ্রহ করা হয়েছে 15 লাখের কাছাকাছি। মান ও সাইজ ভেদে পিজলের বেচাকেনা হয়েছে 60 থেকে 100 টাকায়। এগুলোর ভিতরে চর্বি থাকে, ঝিল্লি থাকে, এগুলো সাফ করার পরে আর করার পরে তারপরে আইনা আমরা এখানে ঝুলাই দিই। এগুলা যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, বিভিন্ন দেশে বাইরেরা আসে সরাসরি এগুলো সংগ্রহ করে নেয়। সম্ভাবনাময় এই খাতকে এগিয়ে নিতে সহজ শর্তে ব্যাংক ঋণ, প্রশিক্ষণ সহ সরকারকে সব ধরনের সহায়তা নিয়ে এগিয়ে আসার তাগিদ অর্থনীতিবিদদের। কিছু কিছু তরুণ উদ্যোক্তা তারা কিন্তু এই কাজটি করছে তারা ভিতরে। আমি মনে করি যে সরকারি পর্যায়ে এটিকে অবশ্যই নজর দেওয়া উচিত। এই দুই পণ্য রফতানি করে প্রতি বছর দেশে আসছে প্রায় $500 কোটি। পরিসর বাড়াতে পারলে এই খাত থেকে কয়েক হাজার কোটি ডলার আয় সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অবশেষে 1,20,000 টাকা ছুঁয়ে ফেলল এক ভরি স্বর্ণের দাম, যা কার্যকর হবে আজ থেকে। আর এ নিয়ে গেল 6.5 মাসে দাম ওঠানামার এমন হিসাব 32 বার দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এর আগে দামের এমন অস্থিরতা কখনোই দেখেনি দেশের স্বর্ণের বাজার। এমনিতেই মূল্যবান ধাতু হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত স্বর্ণ, তার ওপর কখনো নারীর শোভা বর্ধনে, কখনো দেশের রিজার্ভ বৃদ্ধিতে, আবার কখনো বা টালমাটাল বৈশ্বিক অর্থনীতির মধ্যে বাজির ঘোড়া হয়ে বাজিমাত করা এই ধাতুটি যেন নিজের দাম বাড়াতে মরিয়া ক্ষণে ক্ষণে। এবার 1,190 টাকা বেড়ে দেশের বাজারে 22 ক্যারেট স্বর্ণ গড়ল সর্বোচ্চ দামের রেকর্ড। এক ভরির মূল্যমান দাঁড়ালো 1,20,081 টাকায়। এর আগে গত 21 এপ্রিল 1,20,000 টাকার মাইল ফলক ছুঁই করে ঠেকেছিল 1,19,428 টাকায়। নতুন দাম সোমবার থেকে বাজারে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস, যেখানে এক ভরি 21 ক্যারেট স্বর্ণ কিনতে গুনতে হবে 1,14,622 টাকা, 18 ক্যারেট পড়বে 98,246 টাকা, আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বেচা কেনা হবে 81,229 টাকায়। রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি 6% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে তারতম্য হবে মজুরিতে। এর আগে সবশেষ গত 7 জুলাই স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন 1,609 টাকা বাড়িয়ে এক ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম ঠিক করা হয়েছিল 1,18,891 টাকায়। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন ভোরের সময়। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। জমে উঠেছে গোপালগঞ্জ শহরের বড় বাজার এলাকার মাছের পাইকারি ও খুচরা বেচাকেনা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার জয়ন্ত শিরালি। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রান্ত থেকে যারা মাছ চাষি রয়েছেন বা যারা মাছ ধরে থাকেন বিভিন্ন এলাকা থেকে, তারা এই বাজারে মাছ নিয়ে আসেন প্রথমে পাইকারি বিক্রির জন্য। এটি মূলত বড় বাজার। এই বাজারটিতে একেবারে খুব ভোর থেকে, কাকডাকা ভোর থেকেই ক্রেতা এবং বিক্রেতাদের সরগরম হয়ে ওঠে। ক্রেতা বিক্রেতাদের এখানে প্রথমে কিন্তু যে পাইকারি ভাবে মাছ বিক্রি হয়, এরপরে সেই মাছগুলো কিন্তু খুচরা বিক্রেতা যারা রয়েছেন সেই খুচরা বিক্রেতারা সেটি নিয়ে এই বড় বাজারে নিয়ে এসে বিক্রি করেন। তো আজ আমি মাছ বাজার ঘুরে যেটা দেখেছি যে দেশীয় মাছ এবং কার্প জাতীয় যে মাছ, সেই মাছের কিন্তু ব্যাপক সমাহার রয়েছে। তো এখানে আমরা দেখেছি যে রুই এবং কাতল, যেটি 2 থেকে 5 কেজি ওজনের, সেটি 450 থেকে 460 টাকা পাইকারি বিক্রি হয়েছে। এছাড়া মিনার কাপ বিক্রি হয়েছে 240 থেকে 250 টাকা। এছাড়া পাঙাশ মাছ রয়েছে, পাঙাশ মাছ বিক্রি হয়েছে 190 থেকে
থেকে 200 টাকা। তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকা কেজি, এবং শিং রয়েছে যেটি চাষের শিং, সেটি 325 থেকে 350 টাকা। আর কই মাছ বিক্রি হয়েছে 160 থেকে 165 টাকা। এছাড়াও গ্রাস কাপ বিক্রি হয়েছে 320 থেকে 340 টাকা। তো আমরা এখানকার যারা মাছ ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন এখানে মূলত এই বাজারে আমাদের পার্শ্ববর্তী যে জেলা রয়েছে গোপালগঞ্জের বাগেরহাট, খুলনা এবং নড়াইল, ফরিদপুর এই সমস্ত এলাকা থেকে কিন্তু যারা পাইকারি মাছ বিক্রি করেন তারা এই বাজারে মাছ নিয়ে আসেন, এরপরে এখানে তারা খুচরা বিক্রি করেন। আর এখানে আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই যারা ক্রেতা রয়েছেন সে ক্রেতারাও কিন্তু এই মাছ বাজারে এসেছেন এবং মাছ কিনতে দেখা গেছে। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জের মাছ বাজার থেকে সর্বশেষ। সরাসরি ছিলাম গোপালগঞ্জে। পটুয়াখালীতে ইপিজেড নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বেবজা জমি অধিগ্রহণের টাকা 9 মাস আগে জেলা প্রশাসনের কাছে দিলেও এখনও পৌঁছায়নি জমির মালিকদের কাছে। এ কারণে এলাকাবাসীর বাধার মুখে কাজও শুরু হয়নি। 9 মাস পার হলেও জেলা প্রশাসকের দাবি জনবল সংকটের কারণে টাকা পৌঁছে দিতে পারেননি। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। 2023 সালের 29 আগস্ট একনেকে অনুমোদন করা হয় পটুয়াখালীর ইপিজেড নির্মাণ প্রকল্পের 410.78 একর জমির ওপর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পচাকুরালিয়া গ্রামে নির্মাণ করা হবে এ শিল্পাঞ্চল। প্রকল্পের আওতায় রাস্তা, ড্রেন নির্মাণের পাশাপাশি 4টি 6তলা কারখানা ভবন, 3টি 10তলা, 4টি 6তলা আবাসিক ভবন, 1টি 6তলা, 2টি 4তলা অফিস ভবন এবং 2টি অন্যান্য কাজের জন্য ভবন নির্মাণ করা হবে। বিদ্যুৎ সরবরাহের জন্য একটি সাব স্টেশন, একটি হেলিপ্যাড ও কুয়াকাটায় নির্মাণ করা হবে একটি ইনভেস্টরস ক্লাব। তবে বিপত্তি বেঁধেছে জমি অধিগ্রহণ নিয়ে। এলাকাবাসী জানান প্রায় 1300 মানুষ তাদের জমির ক্ষতিপূরণের টাকার জন্য জেলা প্রশাসকের অফিসে নিয়ম অনুযায়ী কাগজপত্র জমা দিয়েছেন, কিন্তু টাকা দেয়া হচ্ছে না। ক্ষতিপূরণের অর্থ না পাওয়া পর্যন্ত জমি ছাড়তে চান না তারা। গত শনিবার তাদের বাধার মুখে কাজ বন্ধ করে দেয় প্রকল্প সংশ্লিষ্টরা। আজকে যায় শুনানি হইবে, কালকে যায় শুনানি হইবে, ফাইলগুলো ঘরে টাকা না দিয়ে তারা বেকুনি আসছে, এই যে রিং বাউন্ডারি দেবে। ফাইল জমা হওয়ার সর্বোচ্চ 1 মাসের মধ্যে এটাকে শুনানি করে একটা সুরাহা দিতে হবে। প্রকল্প পরিচালক জানান 9 মাস আগেই ক্ষতিপূরণের টাকা জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। অফিসকে বলেন, আমরা তো টাকা দিয়েছি, তারা প্রক্রিয়াধীন আছে, তারা বলতেছে। তবে এ নিয়ে নির্বিকার জেলা প্রশাসক। 9 মাসেও জনবল সংকটের কারণে ক্ষতিপূরণের টাকা জমির মালিকদের কাছে পৌঁছে দিতে পারেনি বলে জানান তিনি। আমরা আবেগের বশবর্তী না হয়ে কাগজপত্র পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করে আমরা ক্ষতিপূরণের টাকা প্রদান করতেছি। পটুয়াখালীতে ইপিজেড নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 1443 কোটি টাকা। 2026 সালের জুনে শেষ হবে প্রকল্পের মেয়াদ। সময় সংবাদ, পটুয়াখালী। হস্তান্তরের আগেই ধসে গেছে বরগুনার পাথরঘাটা হরিণঘাটা সড়কের বেশিরভাগ অংশ। নির্মাণে অনিয়মের কারণেই এ বেহাল দশা বলে অভিযোগ এলাকাবাসীর। এদিকে ঘূর্ণিঝড় রেমালের আঘাত প্রকল্পের কাজ শেষ না হওয়ার অজুহাত এলজিইডির। ধসে গেছে সড়ক, ভেঙে গেছে পাইলিং। বরগুনার পাথরঘাটা হরিণঘাটা সড়ক স্থানান্তরের আগেই বেহাল দশা। স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে 4 ইঞ্চি পুরু ম্যাকাডাম ও 40 মিলিমিটার পুরু বিটুমিনের ঢালাই দেওয়ার কথা থাকলেও তা হয়নি। অনিয়ম করা হয়েছে পাইলিংয়ে, ব্যবহার করা হয়েছে নিম্নমানের উপকরণ। এছাড়াও সড়কের দুই পাশে বাড়তি 3 ফুট করে 6 ফুট প্রশস্ত মাটির সড়ক নির্মাণের কথা থাকলেও তা করা হয়নি। অনিয়মের কারণে এলাকাবাসী 3 বার সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেও গুণগত মান নিশ্চিত করা হয়নি। রাস্তার কাম ভালো হয় না, বিদে রাস্তা ভেঙে গেছে। পেজ কমতেছে, মেডিসিন কমতেছে। আমরা হাতে নিয়ে দেখছি ঘুরি, সব পেজের কোনো কিছুই না, সব ঘুরি হয়ে গেছে। যে কন্ট্রাক্টর এই রাস্তাটা করছে সে সঠিক প্রক্রিয়ায় তার ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে না। অবশ্য ঠিকাদারের প্রতিষ্ঠানের দাবি, নির্দেশনা অনুযায়ী শেষ করা হবে সড়কের কাজ। আর ঘূর্ণিঝড় রেমালের আঘাত ও প্রকল্পের কাজ শেষ না হওয়ার অজুহাত এলজিইডির। কর্তৃপক্ষের মতামত নিয়ে তারা যেভাবে করতে বলবে আমি সেভাবে রাস্তাটা ঠিক করে দেবো। এরশাদ চিফ সাহেব প্রতি 100 মিটার পর পর থিকনেস দেখবে,
থিকনেস দেখে ওকে বলে তারপর প্রত্যয়ন দেবে। যেটুকু ক্ষতি হয়েছে সেটা কমপ্লিট করি আমরা পরবর্তী বিল বা পরবর্তী কাজের দিকে আগাবো। 4615 মিটার দীর্ঘ ও 16 ফুট প্রশস্তের সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 6,72,69,525 টাকা। সময় সংবাদ, বরগুনা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভোলার 85টি বেইলি ও আয়রন ব্রিজ। বিকল্প সড়ক না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে এসব সেতু ব্যবহার করছেন জেলাবাসী। দুর্ঘটনা এড়াতে শিগগিরই ঝুঁকিপূর্ণ সেতু পুনর্নির্মাণের দাবি তাদের। তবে জেলার সব বেইলি ও আয়রন ব্রিজ ভেঙে আরসিসি সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানায় এলজিইডি। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। নির্মাণের 24 বছর পর 2006 সালে ধসে পড়ে ভোলার বুরহানুদ্দিন উপজেলার হাকিমউদ্দিন বাজার সংলগ্ন বেইলি ব্রিজ। মারা যান 2 জন। এরপর সেতুটি পুনর্নির্মাণ করা হলেও বর্তমানে নড়বড়ে অবস্থা, ভেঙে যাচ্ছে অবকাঠামোর বিভিন্ন অংশ। লালমোহন উপজেলার চর অন্নদা প্রসাদ ও পেয়ারীমোহন গ্রামের আয়রন ব্রিজটি 2 বছর আগে ধসে পড়ে। এরপর থেকে গ্রাম দুটির মানুষের ইউনিয়ন পরিষদ ও উপজেলা সদরের সঙ্গে সহজ যোগাযোগ বন্ধ হয়ে যায়। বর্তমানে যাতায়াত করতে হয় বাঁশের সাঁকো দিয়ে। এলজিইডির তথ্য মতে ভোলার 7 উপজেলায় মোট 85টি বেইলি ও আয়রন ব্রিজ অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব সেতুর অধিকাংশেরই নেই নিরাপত্তা রেলিং, মেয়াদ উত্তীর্ণ ও সংস্কারের অভাবে স্প্যানগুলো জরাজীর্ণ। ছোট যানবাহন চলাচলের সময়ও কাঁপে সেতুগুলো। দুর্ঘটনা এড়াতে শিগগিরই এসব সেতু পুনর্নির্মাণের দাবি এলাকাবাসীর। আসা যাওয়ার দুটো সাইডে কোনো রেলিং নেই, খুবই ঝুঁকিপূর্ণ, খুব রিস্ক, যখন তখন বড় ধরনের ঘটনা ঘটতে পারে। তবে জেলার সব বেইলি ও আয়রন ব্রিজ ভেঙে আরসিসি সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানায় এলজিইডি। আশা করি আগামী সপ্তাহে আমরা তালিকা পাবো, পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো যে এগুলো কিভাবে এগুলা রিমুভ করে নতুন করে আমরা করা যায়। এলজিইডির তথ্য মতে ঝুঁকিপূর্ণ 85টি বেইলি ও আয়রন ব্রিজের মধ্যে 69টি নতুন করে নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। আর বর্তমানে জেলায় মোট 158টি ঝুঁকিপূর্ণ ব্রিজ আছে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। মুন্সিগঞ্জ গজারিয়া ফেরি চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন 2 পাড়ের মানুষ। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছেন তারা। এই মুহূর্তে মেঘনা ঘাটে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। 2022 সালের 9 নভেম্বর সর্বশেষ 3টি ফেরি দিয়ে এই গজারিয়া মুন্সিগঞ্জ যে মেঘনা নদীর উপর ফেরি সার্ভিস সেটি চালু করা হয়। এরপর কিন্তু এই এলাকার মানুষ অনেক সুফল পাচ্ছিলেন, কিন্তু এই বিআইডব্লিউটিসি নানা অজুহাতে কিন্তু ফেরি সার্ভিস বন্ধ করে দেয়। এবং আপনারা দেখছেন যে ঘাটে পন্টুন রয়েছে, সবই রয়েছে, এবং বর্ষায় কিন্তু পন্টুনের যে সংযোগ সড়ক সেটি কিন্তু তলিয়ে গিয়েছে এবং দুপারে কিন্তু একই অবস্থা, কিন্তু এখানে কিন্তু ফেরি নেই। এবং এই যে মুন্সিগঞ্জের সঙ্গে যে এই সড়ক পথের যোগাযোগ স্থাপন করেছে এই ফেরিটি, এই ফেরি সার্ভিস শুধু এই যে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সঙ্গে জেলা সদরের যোগাযোগ স্থাপন সরাসরি করেনি, এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে কিন্তু ঢাকা মহাসড়ক তথা পদ্মা সেতুর সংযোগ স্থাপন করেছিল। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এর আগে 2018 সালের 3 জুন আনুষ্ঠানিক এই ফেরি সার্ভিস উদ্বোধন করেন। এর কিছুদিন পরে কিন্তু এটি বন্ধ করে দেওয়া হয়। এর 4 বছর পর কিন্তু সবশেষ আবার 2022 সালে যে ফেরি সার্ভিসটি চালু হয়েছিল তখন কিন্তু অনেক আশা সঞ্চার হয়েছিল। এই কারণে যে প্রথম উদ্বোধনের সময় 2 পারের যে রাস্তা সেটি কিন্তু যথাযথ ছিল না, সে কারণে যানবাহন পাওয়া যাচ্ছিল না বলে ফেরি কর্তৃপক্ষের অভিযোগ ছিল। সে কারণে কিন্তু 12 কিলোমিটার রাস্তার যে প্রশস্ত এবং আধুনিকায়ন করা হয়, এখন কিন্তু যানবাহন প্রচুর চলাচল করছিল। কিন্তু এরপরেও যে খোঁড়া যুক্তিতে ফেরি বন্ধ করে দেওয়া হয়, তারা বলছিলেন যে তাদের যে ব্যয় সে অনুযায়ী আয় হচ্ছিল না, এরকম অজুহাতে কিন্তু এটি বন্ধ করে দেওয়া হয়। এতে এই মুন্সিগঞ্জের সাথে যে গজারিয়া উপজেলা, সেই উপজেলাটি প্রশাসনিক কর্মকাণ্ড ছাড়াও হাজার হাজার মানুষের কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং এই ফেরিঘাটের একটু দূরেই কিন্তু
খেয়াঘাট করা হয়েছে, সেই খেয়াঘাটে কিন্তু দিন রাত মানুষ এই উত্তাল মেঘনা পাড়ি দিয়ে কিন্তু তারা পারাপার হচ্ছে এবং এই যে মাত্র 7 কিলোমিটার দূরত্বে এই জেলা সদর থেকে গজারিয়া দূরত্ব, কিন্তু সেখানে কিন্তু যদি তাদের সড়ক পথে আসতে হয় সেটা কিন্তু শীতলক্ষা 3 সেতু ধরে মুন্সিগঞ্জ শহরে ঢুকতে তা কিন্তু প্রায় 50 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এই পরিস্থিতিতে কিন্তু এখানকার এই উপজেলাটির যে ব্যবসা বাণিজ্য, উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত থেকে শুরু করে এই শিক্ষা এবং এখানকার অনেকে কিন্তু কলেজে যেতে হয় এবং সেখানে কিন্তু তাদের এই যে ঘুরে যাওয়া বা এই নদী পাড়ি দিয়ে যাওয়া সেটি কিন্তু অনেক রকম চ্যালেঞ্জ হয়। এরই মধ্যে কয়েকটি দুর্ঘটনা কিন্তু ঘটেছে এই মেঘনা নদীতে। এসব নানা কিছু বিবেচনা কিন্তু এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি যে এই ফেরি সার্ভিসটিকে চালু করা। একই সঙ্গে কিন্তু এখানে সেতু নির্মাণেরও কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে এবং এরই মধ্যে কিন্তু সার্ভে সম্পন্ন হয়েছে। এসব নানা কিছু বিবেচনা কারণে যে সেতু না হওয়া পর্যন্ত এই ফেরি সার্ভিসটি চালু করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ গজারিয়া ফেরি সার্ভিসের সবশেষ। রেমালের আঘাতে শহর রক্ষা বাঁধের একটি অংশ ভেঙে বরিশাল ঝুঁকিতে থাকলেও এখনও সমাধানের উদ্যোগ না নেওয়ার অভিযোগ উঠেছে। বাঁধ দখল, নৌযান নোঙর, প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন কারণে কীর্তনখোলা নদী তীরের 5 কিলোমিটার এলাকার বাঁধের একাধিক স্থান ধসে গেছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয়রা। সচেতন মহল বলছে বাঁধ টেকসই না হওয়াই এর কারণ। তবে দ্রুত ক্ষতিগ্রস্ত বাঁধগুলো সংস্কার ও পুনর্নির্মাণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। রেমালের আঘাতে বরিশাল নগরীর সিটি মার্কেট এলাকায় ভেঙে চুরে একাকার শহর রক্ষা বাঁধ। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি করে জিও ব্যাগ ফেলেছে বরিশাল পানি উন্নয়ন বোর্ড, তবে তাতে ভাঙন থামেনি। বরিশাল নগরী রক্ষায় শহীদ আব্দুর রব সেনিয়াবাদ সেতু থেকে লঞ্চঘাট পর্যন্ত কীর্তনখোলা নদী তীরের 5 কিলোমিটার এলাকায় থাকা 16 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা বাঁধের একাধিক স্থান ধসে গেছে। নির্মাণের পর থেকেই বাঁধ দখল, নৌযান নোঙর, প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন কারণে ধস দেখা দিয়েছে। বাঁধে ভাঙন ও ফাটল দেখা দেয় আতঙ্ক স্থানীয়রা। নদীর পাড়ের যে বাঁধ এইগুলা অসম্ভব ভেঙে গেছে এবং মনে করেন জায়গায় জায়গায় অনেক ক্ষতি হয়েছে। এই বেরিবারটা হিরণ মেয়ার আমলে কাজ হয়েছে, হিরণ মেয়ার চলে যাওয়ার আর কোনো মেরামত কাজ হয় নাই। এটা যদি মেরামত তাড়াতাড়ি না করে তাহলে আরো ক্ষতি হইবে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও সচেতন মহল বলছে নদী রক্ষা বাঁধ টেকসই না হওয়ায় সামান্য দুর্যোগে ফসলি জমি, মাছের পুকুর সহ মানুষের ঘরবাড়ি তলিয়ে প্রতি বছরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাঁধটা সেভাবে সুরক্ষিত না এবং অল্পতেই মানুষ নিম্নাঞ্চলের এই পানিগুলোর মধ্যে নিমজ্জিত হয়। যেহেতু ফাটল দেখা দিয়েছে, সুতরাং যেটা করা হয়ে গেছে সেটিকে মেরামত যাতে করা হয় এবং যাতে সেটি রক্ষা পায় তার ব্যবস্থা করা এখনই প্রয়োজন। এদিকে শহর রক্ষা বাঁধ ঝুঁকিতে থাকায় উদ্বেগ জানিয়েছেন সিটি মেয়র, আর সংস্কার ও সমাধানে কার্যকরী উদ্যোগ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। সব ডিপার্টমেন্টগুলোকে এই শহরের সাথে আমাদের যাদের যাদের সম্পর্ক তাদেরকে প্রত্যেকে আমরা অবগত করছি। প্রকল্পের আওতায় আমরা এই বরিশালের এলাকা সুরক্ষার জন্য আমরা নদী ভাঙন রোধে ব্যবস্থা নিব। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে রেমালে আঘাতে বরিশাল বিভাগের 6 জেলার 388টি পয়েন্টে 80 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 18 কিলোমিটার বাঁধ মেরামত করা হয়েছে। এছাড়া 37 কিলোমিটার বাঁধের মেরামত কাজ চলছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। মুন্সিগঞ্জে 5 গাঁও ইউপি চেয়ারম্যান সুমন হালদার হত্যা মামলায় পলাতক আসামিদের বাড়িঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। পুলিশ জানায় হত্যা মামলার পলাতক আসামি সাবেক ইউপি চেয়ারম্যান মিলেনুর রহমান ও জাহানুর রহমান সওদাগরের বাড়িতে আগুন ধরিয়ে দেন স্থানীয়রা। এরপর পলাতক নূর মোহাম্মদ ও নূর হোসেনের বাড়িতে চালায় ভাঙচুর। এদিকে চেয়ারম্যান হত্যার বিচারের দাবিতে এলাকায় মানববন্ধন হয়েছে। এ ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত 7 জুলাই ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদের ফলাফল ঘোষণার পর 5 গাঁও ইউপি চেয়ারম্যান সুমন হালদারকে গুলি করে হত্যা করে পরাজিত প্রার্থীর লোকজন। নরসিংদীতে সিএনজি ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 2 যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছেন আরও 3 যাত্রী। সন্ধ্যায় সিএনজি চালিত অটোরিকশাটি নগর 5 এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জারিফ ও এনামুল হক নামে 2 জনের মৃত্যু হয়। আহত হয় সিএনজিতে থাকা আরও 3 যাত্রী। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়।
সাভারে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় নির্যাতনের চিহ্ন রয়েছে। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটি ভর্তি। গ্রেফতারদের 7 দিনের রিমান্ড চেয়ে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠিয়েছে পুলিশ। মোজাফফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। সকালে খেতে দিত না, মারতো, মাথার মধ্যে ব্যাট দিয়ে বাড়ি দিত, মাথাগুলো পড়ে যেতাম, তারপরও কিছু খেতে দিত না, উঠে তারপরও কাজ করাতো। মাথা ও শরীরের বিভিন্ন অংশে নির্যাতনের চিহ্ন। গৃহকর্তা ও তার স্ত্রীর পাশবিকতার শিকার হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে এক শিশু। বরগুনার চিকিৎসকের বাড়িতে গৃহকর্মীর কাজ করত সে। স্বজনরা জানান, প্রায় 1 বছর আগে সাভারের রাজাসন এলাকার বাসিন্দা বরগুনা সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার ইসমাইল ও তার স্ত্রী মাহমুদা খাতুন শিশু মিমকে তাদের বাসায় নিয়ে আসেন। বরগুনা থাকা অবস্থায় একাধিকবার শিশুটিকে বিভিন্ন অজুহাতে নির্যাতন করে ওই দম্পতি। পরে মিমকে নিয়ে আসেন তাদের সাভারের বাড়িতে। দরজা সব লাগিয়ে তারপর তার দিয়ে বাড়ি দিয়েছে, বুঝিয়ে টুজিয়ে দিয়েছে যে তুমি যদি ওখানে মা বাবাকে কিছু বলো তাহলে তোমার মা বাবাকে ফাঁসিয়ে তুমি পুলিশে দিব। পুরো মাথা থেকে ধরে সমস্ত শরীরে স্পট, আরো ক্ষত হয়েছে অনেক বড় বড়। গত 10 জুলাই সকালে উঠে নাস্তা না বানাতে পারায় ওই দম্পতি আবারও নির্যাতন করে মিমকে। প্রথমে ক্রিকেট ব্যাট দিয়ে মাথায় ও পায়ে আঘাত করা হয়, পরে তার স্পর্শকাতর স্থানে চাকু দিয়ে জখম করা হয়। ঘটনা জানাজানি হলে গুরুতর অসুস্থ অবস্থায় শনিবার শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। কিছু ধারালো এবং কিছু ভোঁতা অস্ত্রের ব্যবহার এখানে করা হয়েছে। সকল প্রকার সেবা সে এখান থেকেই সুস্থ না পর্যন্ত পাবে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত দম্পতির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। ডাক্তারের কাছে যদি কোনো শিশুরা নিরাপদ না হয় তাহলে ওদের কাছে মানুষ কি সেবা পাবে? এদিকে শিশু মিমকে নির্যাতনের প্রাথমিক সত্যতা পাওয়ার পর পুলিশ ওই দম্পতিকে গ্রেপ্তার করেছে। আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। আমরা আশা করব এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে কেউ না ঘটায়। অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলা করেছেন ভুক্তভোগী শিশুটির মা। মোজাফফর হোসেন জয়, সময় সংবাদ। ধরে নেই নিয়মিত কোনো চিকিৎসক, রয়েছে অন্যান্য জনবল সংকট, ব্যবহার না হওয়ায় অলস পড়ে আছে দামি যন্ত্রপাতি, যার কারণে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা মিলছে না ঝালকাঠি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। বাধ্য হয়ে স্থানীয়দের সেবা নিতে যেতে হচ্ছে সদর হাসপাতাল অথবা বেসরকারি ক্লিনিকে। আর সংকট সমাধানে মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বলে দায়সারা জবাব পরিবার পরিকল্পনা বিভাগের। পলাশফেয়ার পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ওয়ার্ডে খালি পড়ে আছে বেড, কোনো কোনো কক্ষ আবার একবারে ফাঁকা। যন্ত্রপাতিগুলো রাখা হয়েছে একপাশে স্তূপ করে। বিশ্বজ্জার ঝালকাঠি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে রয়েছে আধুনিক অপারেশন থিয়েটার সহ সব ধরনের সুযোগ সুবিধা, অথচ নেই অ্যানেস্থেশিয়ার ডাক্তার। এ কারণে 10 বছর ধরে হয় না সিজারিয়ান অপারেশন। বছরের পর বছর ব্যবহার না হওয়ায় হাসপাতালে তৈরি হয়েছে ভুতুড়ে পরিবেশ। সবশেষ গত 6 মাস ধরে একমাত্র মেডিকেল অফিসার পদটি শূন্য হওয়ায় প্রায় সব ধরনের সেবা থেকেই বঞ্চিত স্থানীয় প্রসূতি ও শিশুরা। অতিরিক্ত দায়িত্ব দেয়ায় 2 জন চিকিৎসক সপ্তাহে পালাক্রমে 2 দিন আসলেও অন্য দিনগুলোতে মেলে না কোনো সেবা। বাবুরে ডাক্তার দেখাবো, বাবুর মায়ের ডাক্তার দেখাবো, এখন বাবু আইয়ে দেখি ডাক্তার নাই। সেবা কার্যক্রমে অনেক ব্যাহত হচ্ছে, অনেক রোগীদের অনেক ভোগান্তি হচ্ছে। আমার জনবল সংকট, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাপারে অবহিত করা হয়েছে। স্টাফের সমস্যা, মেডিকেল অফিসার নাই, পিয়ন নাই, ড্রাইভার নাই, আয়া নাই। কত লোক চলে গেছে এখান থেকে। গতকালকে আসছিলাম, নর্মাল ডেলিভারি করতে আসে, এরকম যদি ডক্টর না থাকে, কোনো নার্স না থাকে, তাহলে কিভাবে চলবে? আর শুধু মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বলে তাই সারা জবাব পরিবার পরিকল্পনা বিভাগের। একজন ডিস্ট্রিক্ট কাউন্সিলর, একজন এমও ক্লিনিক যদি আমাদের এখানে পদায়ন করা হয়, সেটা ডিপার্টমেন্টের বিভাগীয় কার্যক্রম আরও ভালো চলবে। সে বিষয়ে আমরা অধিদপ্তরকে জানিয়েছি। অধিদপ্তর থেকে আশা করি অচিরে একজনকে পদায়ন করা হবে। পদায়ন করলে এখানে সিজারিয়ান সেকশনে আমরা করতে পারবো। 2005 সালে যাত্রা শুরু করে ঝালকাঠি মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি। প্রতিদিন 100-র বেশি রোগী এখান থেকে চিকিৎসা সেবা নেন। সময় সংবাদ, ঝালকাঠি। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে শিশু ও ডায়রিয়া রোগীর সংখ্যা। স্বাভাবিক সময়ের চেয়ে হাসপাতালে রোগী ভর্তি আছে প্রায় দ্বিগুণ, এর মধ্যে শিশু সংখ্যা বেশি। এ বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী হাসপাতালে আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছে তার কাছে। পটুয়াখালীতে হঠাৎ করেই বেড়ে চলেছে ডায়রিয়া এবং শিশু রোগীর সংখ্যা। পটুয়াখালী মেডিকেল কলেজে কিন্তু বর্তমান যে শিশু ওয়ার্ডটি রয়েছে, এই শিশু ওয়ার্ডের চিত্র যদি আমরা বলতে যাচ্ছি যে এখানে 40টা শিশু বেড রয়েছে। 40টা বেডের বিপরীতে কিন্তু এই শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে বর্তমানে 64 জন চিকিৎসা নিচ্ছে শিশু। তবে এই একটি বেডে কিন্তু
2 জন শিশু চিকিৎসা নিয়েছে। এতে কিন্তু চিকিৎসা নিতে আসা শিশুরা কিন্তু এবং বেশি আক্রান্ত হচ্ছে অন্যান্য রোগে। কারণ একটি বেডে যখন 2 থেকে 3 জন শিশু চিকিৎসা নিচ্ছে, এদিকে মায়েরা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু শিশুদের বেডে শুয়ে দিলেও কিন্তু মায়েরা থাকতে পারছে না এই হসপিটালে। তাতে কিন্তু আরো নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। একই চিত্র কিন্তু পটুয়াখালী এই যে ডায়রিয়া ওয়ার্ড, এই পটুয়াখালী কিন্তু ডায়রিয়া ওয়ার্ডে কিন্তু বর্তমানে যে 20টি ওয়ার্ড রয়েছে, এই 20টি বেডের ভিতরে কিন্তু পটুয়াখালী মেডিকেল কলেজ হসপিটালে কিন্তু 36 জন ডায়রিয়া রোগী আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। তবে এ বিষয়ে যে শিশু যে বিশেষজ্ঞ রয়েছে, শিশু বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টা জানিয়েছে হঠাৎ করে 2 দিন গরম 2 দিন বর্ষা, যার কারণে কিন্তু শিশুদের এই জ্বরটা বেশি এবং এটাকে ভাইরাস জ্বরও বলা যেতে পারে, যার কারণে শিশু রোগে এই জ্বরে আক্রান্ত হয়ে বেশি হসপিটালে চিকিৎসা নিচ্ছে। যদিও এখানে শিশুরা বেশিরভাগ যারা শিশু রয়েছে তারা এই পটুয়াখালী যে জেলার বিভিন্ন উপজেলা থেকে এখানে চিকিৎসা নিতে আসছে। যদিও যে ডায়রিয়া ওয়ার্ড রয়েছে, এই যে ডায়রিয়া ওয়ার্ডে যে বর্তমানে যে যারা চিকিৎসা নিচ্ছে এরা কিন্তু অতিরিক্ত গরমের কারণে কিন্তু বিভিন্ন ডায়রিয়া আক্রান্ত হয়ে কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছে। তবে বেশি অনেক রোগী কিন্তু মেঝেতেও চিকিৎসা নিচ্ছে, কারণ বেড সংকলনের কারণে কিন্তু তাদের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। তবে এ বিষয়ে আমি পটুয়াখালী মেডিকেল কলেজের যে তত্ত্বাবধায়ক রয়েছে দিলরুবা ইয়াসমিন লিজা, আমি তার সাথে কথা বলেছি। তিনি সর্বশেষ যে বিষয়টা জানিয়েছে যে তাদের হঠাৎ করে ডায়রিয়া এবং শিশু রোগীর আক্রান্ত হওয়ার রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় তারা হিমশিম খাচ্ছে কিছুটা চিকিৎসা দিতে। তবে পটুয়াখালী মেডিকেল কলেজে যে আরেকটা 250 শয্যা হসপিটাল রয়েছে সেটি চালু হলে এই সমস্যা থাকবে না বলে তিনি সর্বশেষ জানিয়েছে। এই ছিল পটুয়াখালী মেডিকেল কলেজ থেকে আমার কাছে ডায়রিয়া এবং শিশু রোগের সর্বশেষ খবর। সরাসরি ছিলাম পটুয়াখালীতে। এবার দেশের বাইরের খবর জানাতে যুক্ত হচ্ছেন মাহাদি ইসলাম ধ্রুব। সাদি, আপনাকে ধন্যবাদ। গুলিতে আহত হওয়ার একদিন পরই রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে মিলওয়াকিতে পৌঁছেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সম্মেলনেই তাকে আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা করা হতে পারে। এদিকে গুলির ঘটনায় নিন্দা জানিয়ে ঐক্যের ডাক দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আর সন্দেহভাজন হামলাকারী সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছে FBI। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। হত্যা চেষ্টা থেকে বেঁচে ফিরেই আবারও নির্বাচনী প্রচারণায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার বিকেলেই উইসকনসিনের শহর মিলওয়াকিতে পৌঁছান তিনি। এই শহরেই স্থানীয় সময় সোমবার থেকে শুরু হচ্ছে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন। ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে এই সম্মেলনেই আনুষ্ঠানিকভাবে তাকে মনোনীত করা হবে। এরই মধ্যে সম্মেলন স্থল জুড়ে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। অতিরিক্ত কয়েক হাজার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পেনসিলভেনিয়ার মতো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না বলেই আশাবাদী তারা। এদিকে গুলির ঘটনার একদিন পর সংবাদ সম্মেলন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। একই সঙ্গে ঐক্যের ডাক দেন তিনি। There is no place in America for this kind of violence or any violence for that matter. It's not America, and we cannot allow this to happen. Nothing is important than that right now, unity. সাবেক মার্কিন প্রেসিডেন্টের উপর গুলি চালানো তরুণের নাম, পরিচয় ও ছবি প্রকাশ করা হয়েছে। প্রতিনিয়ত নতুন তথ্য প্রকাশ করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। হামলাকারী টমাস ম্যাথিউয়ের গাড়িতে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে বলে জানা গেছে। ট্রাম্পের উপর হামলার পর যুক্তরাষ্ট্র জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা সবাই এখনই বন্দুক সহিংসতা বন্ধে কঠোর আইন করার পক্ষে মত দিয়েছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনা কিভাবে দেখছে যুক্তরাষ্ট্রের নাগরিকরা? এ বিষয়ে জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সাকি, ধন্যবাদ। ডোনাল্ড ট্রাম্পের উপরে হামলার ঘটনার পর পুরো যুক্তরাষ্ট্র জুড়ে কিন্তু এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যে কথা আমি বললাম সেটি দিয়ে শুরু করতে চাই। এই ঘটনার পরে নিন্দার ঝড় বইছে শুধু যুক্তরাষ্ট্র জুড়ে নয়, সারা পৃথিবীতে বিভিন্ন বিশ্ব নেতৃবৃন্দ ইতিমধ্যে নিন্দা জানিয়েছেন। এর মধ্যেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
তিনি উইসকনসিনের মিলওয়াকি শহরে গিয়ে পৌঁছেছেন। এই শহরেই আগামীকাল অর্থাৎ যে দিনটি আসছে সোমবার, সেই সোমবারে 4 দিন ব্যাপী রিপাবলিকানদের কনভেনশন হবে। এই কনভেনশনে আমরা ধারণা করছি যে ডোনাল্ড ট্রাম্প তিনি তার পার্টির মনোনয়ন পাবেন। কিন্তু যে ঘটনাটি ঘটে গেছে, গুলিবর্ষণের ঘটনা মার্কিন রাজনীতিতে, এবং যেখানে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার নির্বাচনী জনসভায় তাকে মেরে ফেলার প্রচেষ্টা করা হয়েছে, এরপরে সর্বত্রই এ নিয়ে আলোচনা চলছে। বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি আসলে কোন পথে। এই বিষয়ে জানার জন্য আমি দুজন বাংলাদেশি এবং বাঙালি তার সঙ্গে কথা বলবো। একটু আসবেন। কালচারাল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ট্রাস্টি একজন মিলন আওন, তিনি একজন পশ্চিম বাংলার বাঙালি। আপনি বলবেন যে যুক্তরাষ্ট্রের রাজনীতি কোন পথে? সেটাই তো আমার কাছে খুব ধন্যবাদ আমাকে ডাকার জন্যে। আমার কাছে একটাই খারাপ লাগছে যে এই আমেরিকায় আগে এরকম ধরনের ঘটনা আমরা কোনোদিনই এক্সপেক্ট করিনি, কিন্তু গতকাল এই ঘটনা হওয়ার পর সত্যি আমরা মর্মাহত, এবং আমি চাইবো এই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। আমাদের কিছুদিন বাদেই আবার ইলেকশন আসছে, আমরা যাতে সবাই একত্র থাকি এবং এটাকে সুষ্ঠুভাবে ইলেকশনটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমার সবথেকে কাম্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। শুনছিলেন যে এই চলতি বছরই নভেম্বরের 5 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনের আগে এখন রাজনীতি উত্তাল এবং অস্থির। আমি আরও একজন বাংলাদেশি অভিবাসী সাংবাদিক, কলামিস্ট, লেখক শীতাংশু গুহের সাথে কথা বলবো। কাছাকাছি আসবেন একটু। জি, আপনার দৃষ্টিতে এই ঘটনাটি আপনি কিভাবে দেখছেন? আপনার প্রতিক্রিয়া কি? আমার প্রতিক্রিয়া বা পুরা আমেরিকার জনগণের যে প্রতিক্রিয়া বা পুরা বিশ্বের এখন যে প্রতিক্রিয়া, এই ঘটনা সবাই নিন্দা করছে। 1981 সালে রোনাল্ড রিগানের উপরে আক্রমণের পর 2024-এ 13ই জুলাই একজন প্রেসিডেন্ট পদপ্রার্থীর উপরে গুলি বর্ষিত হয়েছে, এবং যিনি নিজেও একজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। আমরা সচরাচর বলে থাকি গুলিটা কানের পাশ দিয়ে চলে গেছে, কিন্তু এই গুলিটা ওনাকে কান স্পর্শ করে গেছে। আমেরিকান পাবলিক এবং সারা বিশ্বের জনগণ দেখছে যে তার কান দিয়ে রক্ত পড়ছে, কিন্তু তিনি যাওয়ার সময় হাত দিয়ে করে গেছেন যে ফাইট। আজকে কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট বাইডেন জাতির উদ্দেশ্যে 10 মিনিট একটা ভাষণ দিয়েছেন। তার যে টোন, অর্থাৎ ডেমোক্রেটরা সকল প্রচারণা বন্ধ রাখছে, রিপাবলিকানদের কালকে থেকে সম্মেলন, এই যে সহমর্মিতা, প্রেসিডেন্ট বলছেন এই ঘটনার আমরা তো নিন্দা করি, আসুন আমরা সবাই মিলে নিন্দা করি। বুলেট নয়, গণতন্ত্রের ভাষা হচ্ছে ব্যালট। আরেকটা কথা উনি খুব স্পষ্ট করেই বলছেন যে একজন প্রেসিডেন্ট পদপ্রার্থীর উপরে হামলা, কিছুদিন আগে 6ই জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা, এবং তারও পরে যেমন ন্যান্সি পেলোসির উপরে হামলা, কোনো হামলায় গণতন্ত্রের জন্য শুভ নয়। গণতন্ত্রের একটি রাস্তা ব্যালট। আসুন আমরা সুস্থ রাজনীতি করি। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। শুনছিলেন যে প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন যে বুলেট নয়, ব্যালট। সেই ব্যালটের যুদ্ধ, সেই ব্যালটের নির্বাচন, সেই ব্যালটের ক্ষণ এই চলতি বছরের নভেম্বরের 5 তারিখে। সেখানে বহুল কাঙ্ক্ষিত, বহুল প্রত্যাশিত বিরল ঘটনা ঘটতে যাচ্ছে যে 2 প্রেসিডেন্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথমবারের মতো, এবং সেই নির্বাচনে কি হতে যাচ্ছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আগামী দিনগুলোতে মার্কিন রাজনীতিতে কি ঘটবে এ নিয়ে অনিশ্চয়তা, উদ্বেগের কিন্তু শেষ নেই। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলায় নাগরিক প্রতিক্রিয়া সম্পর্কে জানতে সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রে। শুধু ডোনাল্ড ট্রাম্প নয়, এর আগেও যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিভিন্ন সময় তৎকালীন ও সাবেক মার্কিন প্রেসিডেন্টের উপর হামলার ঘটনা ঘটে। এসব হামলায় কেউ প্রাণে রক্ষা পেলেও অনেকেই মারা যান। 1963 সালের 22 নভেম্বর ছাদ খোলা লিমুজিনে চড়ে যাওয়ার সময় হত্যা করা হয় তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেনসিলভেনিয়ার এক নির্বাচনী প্রচারণায় বন্দুক হামলার শিকার হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা এবারই প্রথম নয়। দেশটিতে এর আগেও বিভিন্ন সময়ে প্রেসিডেন্টের উপর হামলার ঘটনা ঘটে, এমনকি মর্মান্তিক মৃত্যুর ঘটনাও ঘটেছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে 4 জন মার্কিন প্রেসিডেন্ট হামলার শিকার হয়ে মারা গেছেন, বেঁচে গেছেন 7 জন। 1835 সালের 30 জানুয়ারি তৎকালীন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনকে হত্যার চেষ্টা করা হয়। বন্দুকধারী দুবার গুলি করলেও শেষ পর্যন্ত প্রাণে রক্ষা পান তিনি। অ্যান্ড্রু জ্যাকসন বেঁচে ফিরলেও বাঁচতে পারেনি 16তম মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। 1860 সালের 6 নভেম্বর তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর থেকে হত্যার হুমকি যেন তার নিত্যসঙ্গী হয়েছিল। 1865 সালের 14 এপ্রিল সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির ফোর্ড থিয়েটারে প্রেসিডেন্টকে গুলি করেন মঞ্চ অভিনেতা জন হিউলক্স। 1912 সালে ট্রাম্পের মতোই নির্বাচনী প্রচারণায় গিয়ে হামলার শিকার হন রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট। তাকে গুলি করেছিল এক সেলুন কর্মী। 1933 সালে বন্দুক হামলার শিকার হন আরেক মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। রুজভেল্টের মৃত্যুর পর আমেরিকার প্রেসিডেন্ট হন হ্যারি ট্রুম্যান। 1950 সালে হোয়াইট হাউসে তার উপর বন্দুক হামলা চালান পুয়ের্তো রিকান এক জাতীয়তাবাদী। যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড হল জন এফ কেনেডি হত্যাকাণ্ড। 1963 সালের 22 নভেম্বর একটি ছাদ খোলা লিমুজিনে চড়ে ডালাসের রাস্তা দিয়ে যাওয়ার সময় হত্যা করা হয় তাকে। এ হত্যাকাণ্ড নিয়ে ওই সময় নানা রকম ষড়যন্ত্র তথ্য ছড়িয়ে পড়েছিল। হত্যার ঘটনায় তার পরিবারের মধ্যে আতঙ্ক ভর করে। তাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে অনেকটাই দূরে থাকে কেনেডি পরিবার। এখানেই শেষ নয়। 1981 সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের উপরও হামলা চালানো হয়। ওয়াশিংটন ডিসিতে হিলটনের বাইরে বক্তব্য দেওয়ার সময় তাকে গুলি করা হয়, যদিও সে যাত্রায় তিনি বেঁচে গিয়েছিলেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ট্রাম্পের উপর হামলার পর প্রশ্ন উঠেছে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে এই ঘটনার কেমন প্রভাব পড়তে পারে। ট্রাম্পকে হত্যা চেষ্টা মার্কিন রাজনীতিতে কিসের ইঙ্গিত দিচ্ছে? বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে আসা সংবাদের বরাতে জানা যায় যে গুলিবিদ্ধের ঘটনা উল্টো তাকে নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিল। 4 মাসেরও কম সময়ের মধ্যে হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। তার আগেই নির্বাচনী সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রীতিমতো উত্তপ্ত মার্কিন রাজনীতি। অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া ট্রাম্পের রিপাবলিকান প্রার্থী ঘোষণার দিনক্ষণ চূড়ান্ত হবে সোমবার। এ অবস্থায় তার উপর হামলার পর নানা মহলে আলোচনা নির্বাচনে এ ঘটনার কেমন প্রভাব পড়বে তা নিয়ে। এবারের নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলের শীর্ষস্থানীয় নেতারা এমন রাজনৈতিক সহিংসতার জন্য সরাসরি প্রেসিডেন্ট বাইডেনকে দোষারোপ করছেন। অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলছেন জর্জরিত কাঠামোগত সংকটের বহিঃপ্রকাশ এটি। এদিকে বিভিন্ন মার্কিন গণমাধ্যম বলছে নির্বাচনী প্রচারণায় ব্যাপক প্রভাব ফেলতে পারে এই হামলা। কারণ শনিবার পেনসিলভেনিয়ায় সমাবেশে গুলিবিদ্ধ হওয়ার পরও রক্তাক্ত অবস্থায় মুষ্টিবদ্ধ হাত ওপরে তুলে হার না মানার ইঙ্গিত দেন ট্রাম্প। এতে তার উপর ভোটারদের সমর্থনের বিষয়টি আরও জোরালো হতে পারে বলে ধারণা করছেন অনেকে। গুলিবিদ্ধের ঘটনা উল্টো তাকে নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিল, পাশাপাশি নির্বাচনে মোড়ও ঘুরিয়ে দেবে। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতার অভিশপ্ত গল্পের নতুন আরেকটি কালো অধ্যায়ের সূচনা হলো। মনে হচ্ছে আধুনিক ইতিহাসের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ঘটনার শুরুও এটি। একই সঙ্গে প্রেসিডেন্ট প্রার্থীকে লক্ষ্যবস্তু করায় যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। চতুর্থবারের মতো নেপালের প্রধানমন্ত্রী হলেন কেপি শর্মা ওলি। রোববার তাকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। নেপালের কমিউনিস্ট পার্টি ও ইউএমএল প্রধান অলি সোমবার শপথ নেবেন। কেপি শর্মা ওলি 2015 সালে প্রথমবারের মতো নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর 2018 সালে নির্বাচনে আবারও পুনর্নির্বাচিত হন তিনি। সবশেষ 2021 সালে দেশটিতে অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে অলি। নেপালে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে 2027 সালে।
গাজায় আবারও জাতিসংঘের স্কুলে বোমা হামলা চালালো ইসরায়েল। রোববারের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 17 জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 80 জন। তেল আবিবের দাবি, স্কুলটিকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করত হামাস যোদ্ধারা। এদিকে উপত্যকাটিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। স্বজন হারানোর আর্তনাদে ভারী গাজার আকাশ। গেল 9 মাস ধরে ইসরায়েলের বর্বর হামলায় হাজারো মায়ের বুক খালি হয়েছে উপত্যকাটিতে। এরপরও চলছে নৃশংসতা। এর ধারাবাহিকতায় রোববার জাতিসংঘ পরিচালিত আরও একটি স্কুলে বোমা হামলা চালায় দখলদার বাহিনী। নুসিরাত শরণার্থী শিবিরে চালানো এই হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। তেল আবিবের দাবি, স্কুলটিকে অস্ত্রাগার ও নিজেদের যোদ্ধাদের বসবাসের জন্য ব্যবহার করত হামাস। এদিন অবরুদ্ধ অঞ্চলটির উত্তরাঞ্চলেও গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। বেশ কয়েকটি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়, যদিও ইসরায়েলি দাবি অস্বীকার করে বিবৃতি দিয়েছে হামাস। সংগঠনটির দাবি, হামলায় হতাহতরা সবাই বেসামরিক নাগরিক। রোববার মধ্যপ্রাচ্য সফরে যান যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। এদিকে গণহত্যা চালিয়ে যাওয়া ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা আর চালাতে চায় না ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শীর্ষ নেতা ইসমাইল হানিয়া বলেছেন, এই আলোচনা থেকে তাদের প্রতিনিধিদের সরিয়ে নেওয়া হচ্ছে। গেল বছরের অক্টোবরে শুরু হয় যুদ্ধে 38,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আর বাস্তুহারা হয়েছেন লাখ লাখ মানুষ। রাহানুল রানা, সময় সংবাদ। মালদ্বীপে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান চালিয়ে 6 বাংলাদেশি ও 1 নেপালিকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাজধানী মালের 4টি টেকওয়ে ক্যাফেতে এই অভিযান চালায় দেশটির অভিবাসন বিভাগ। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রবাসীদের মধ্যে। মালদ্বীপ থেকে খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। মালদ্বীপে বসবাসরত অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছে দেশটির অভিবাসন বিভাগ। চলতি সপ্তাহে দেশটির রাজধানী মালে ও এর আশপাশের দ্বীপগুলো থেকে কয়েকশো অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। এর ধারাবাহিকতায় রোববার রাতে রাজধানী মালের বাংলাদেশি মালিকানাধীন 4টি টেকওয়ে ক্যাফেতে অভিযান চালানো হয়। এ ঘটনায় কয়েকজন বাংলাদেশি ও একজন নেপালি মহিলাকে গ্রেপ্তারও করা হয়েছে। বিশেষ অভিযানে আটককৃতদের একজনের বিরুদ্ধে ইমিগ্রেশনের গাড়িতে লাথি মারার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন কন্ট্রোলার। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। এটা খুবই দুঃখজনক, এটা আমরা সাপোর্ট করি না, এটা খুবই মর্মাহত ঘটনা। আমি আসলে অনুরোধ করব বাংলাদেশ সরকার, এখন মালদ্বীপ হাই কমিশনারের কাছে, যে আপনারা এটার একটা সুরা করেন, আমরা যেন এখানে শান্তিমতো ভালোভাবে থাকতে পারি, আমরা যেন একটা রেমিটেন্স, যে ভালো একটা রেমিটেন্স যেন আমরা দেশে প্রেরণ করতে পারি। এমন অভিযানে অবৈধদের পাশাপাশি গ্রেপ্তার করা হচ্ছে বৈধদেরও, যা আতঙ্ক ছড়াচ্ছে প্রবাসীদের মাঝে। এর দ্রুত সমাধানে মালদ্বীপস্থ বাংলাদেশ হাই কমিশনার এবং প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন প্রবাসীরা। মালদ্বীপে বৈধ এবং অবৈধ কোনো লোকদেরকে তারা ছাড় দিতেছে না। এই সমস্যাটা আমাদের সকল প্রবাসীর সমস্যা। তাই মাননীয় হাই কমিশনার সাহেব এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, তারা যত দ্রুত সম্ভব এই সমস্যাটা এদেশের সরকারের সাথে বসে যে কোনো মূল্যে হোক এটা সমাধান করা আমাদের জন্য খুবই জরুরি। চলমান এই অভিযানে 1800-এর বেশি প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ। এদের বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি। সময় সংবাদ, মালদ্বীপ। আয়ারল্যান্ডে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে সাধারণ নাগরিকদের জন্য বিনা পয়সায় বিশুদ্ধ পানির ব্যবস্থা। দেশটিতে আগামী 2 বছরে বসানো হবে আরও অনেক ওয়াটার স্টেশন। এমন ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। আয়ারল্যান্ডে গড়ে প্রতি সপ্তাহে একটি পরিবারের সদস্যরা 2500-এরও বেশি লিটার পানি পান করেন। অনেকেই ঘর থেকে বাইরে গেলে পানি নিয়ে বের হন না, কেননা বাইরে থাকলেও পানি নিয়ে কারো চিন্তা করতে হয় না তেমন। গেল কয়েক বছরে দেশটিতে জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে ওয়াটার স্টেশন। স্বয়ংক্রিয় ওয়াটার স্টেশনটিতে শুধু হাতের স্পর্শেই পানি বের হয়, তাই ব্যবহারেও নেই কোনো জটিলতা। এসব ঠিকঠাক ভাবে চলছে কিনা তা দেখার জন্য রয়েছে স্থানীয় সরকারের কঠোর তদারকি। অতি প্রয়োজনীয় বিশুদ্ধ এই পানি এত সহজে পাওয়ায় বেশ উপকৃত হচ্ছেন স্থানীয় সহ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ড বসবাসরত প্রিয় ভাই ও বোনেরা, আপনারা
অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না, আইরিশ গভর্নমেন্ট ফ্রি ওয়াটার স্টেশন স্থাপনা করে রেখেছেন আয়ারল্যান্ডের বিভিন্ন সিটিতে, বিভিন্ন জায়গায়। বিশেষ করে স্থাপনাগুলি পাবেন কোনো পার্কের পাশে, হাসপাতালের পাশে, শপিং মলের পাশে। দেশটিতে কয়েক হাজার ওয়াটার স্টেশন রয়েছে, যার প্রায় সবগুলোই সক্রিয়। বলা হয় তাকে বিশুদ্ধ পানির অপর নাম জীবন। আর এই বিশুদ্ধ পানি যখন নাগরিকদের জন্য এভাবে রাখা হয়, তাহলে সেটি একটি মহৎ কাজ। আর সেই মহৎ কাজটি করে যাচ্ছে আয়ারল্যান্ড। নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার এটিও একটি উদাহরণ এখানে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। দক্ষিণ কোরিয়ায় শ্রমিকদের ঘন্টায় সর্বনিম্ন মজুরি 1.7% বাড়িয়ে 10,030 won নির্ধারণ করা হয়েছে। মজুরি বৃদ্ধির এই হার কোরিয়ার ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন। এতে অসন্তোষ প্রকাশ করেছেন শ্রমিকরা। দক্ষিণ কোরিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ হানিফ। দক্ষিণ কোরিয়ায় 2025 সালের জন্য সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে, যা 2024 সালের তুলনায় ঘন্টায় 170 won বা 1.7% বৃদ্ধি করা হয়েছে। 2025 সালের জন্য সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয় প্রতি ঘন্টায় 10,030 won, যা মাসিক 209 কর্মঘন্টায় 20,96,270 won হয়, যা বাংলাদেশি টাকায় 1,80,000 টাকা। ন্যূনতম মজুরি কমিশনের 11তম পূর্ণাঙ্গ বৈঠকে পৌঁছায় এই সিদ্ধান্ত। টানা 2 ঘন্টা ধরে চলা এই ম্যারাথন আলোচনায় অবশেষে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ এই সিদ্ধান্তে পৌঁছায়। তবে 1.7% এই বৃদ্ধির হার দক্ষিণ কোরিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন মজুরি এটি, যা 2021 সালে 1.5% বৃদ্ধি করা হয়েছিল। ন্যূনতম মজুরি কমিশন বৈঠকে মূলত মালিক পক্ষ বেতন না বাড়ানোর পক্ষে যুক্তি দেন, আর অন্যদিকে শ্রমিক পক্ষের নেতারা ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে উল্লেখযোগ্য দ্রব্যমূল্যের বৃদ্ধির বিষয়টি তুলে ধরে তারা ঘন্টায় 12,600 won-এর দাবি জানান। এদিকে আনুষ্ঠানিকভাবে 5ই আগস্টের মধ্যে নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করবে শ্রম মন্ত্রণালয়, যা আগামী জানুয়ারি থেকে কার্যকর হবে। এদিকে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ন্যূনতম মজুরি বৃদ্ধির বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। প্রবাসীরা জানিয়েছেন, যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে সেই হিসেবে বেতন বাড়ানো হয়নি। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ। মেক্সিকোতে অতীত সভ্যতা নিয়ে আয়োজন করা হয়েছে এক জমকালো আলোক প্রদর্শনী। প্রজেক্টরের সাহায্যে ফুটিয়ে তোলা হয় মায়া সভ্যতার গুরুত্বপূর্ণ পিরামিড। ঐতিহাসিক এই সভ্যতার প্রদর্শনী দেখে উপস্থিত দর্শক উচ্ছ্বাস প্রকাশ করেছেন। চারদিকে আলোর ঝলকানি, সঙ্গে উপস্থিত দর্শকদের আনন্দধ্বনি। এ আয়োজন একটি আলোক প্রদর্শনী ঘিরে। মুহূর্তেই ভেসে ওঠে মায়া সভ্যতার পিরামিডের উজ্জ্বল ছবি। ঐতিহাসিক এই দৃশ্য দেখে উল্লাসিত সবাই। এ আয়োজন উপস্থিত দর্শকদের নিয়ে যায় সুদূর অতীতের মায়া সভ্যতার সময়ে। প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে খ্রিস্টপূর্ব সময়কালের মায়া সভ্যতা ছিল অন্যতম সমৃদ্ধ ও উন্নত সভ্যতা। রহস্যময় সভ্যতা এক সময়কালের পরিক্রমায় পতন হয়ে গেলেও এর প্রতি মানুষের আগ্রহ এখনো বিদ্যমান। এ পিরামিড ঘিরে রহস্যের শেষ নেই। মেক্সিকোতে এরই ধারাবাহিকতায় আয়োজন করা হয় এক জমকালো আলোক প্রদর্শনীর, যেখানে দেখানো হয় মায়া সভ্যতার কুকুলকান পিরামিড, যা কুকুলকান মন্দির নামেও পরিচিত। প্রদর্শনীতে কুকুলকান পিরামিডের 15 মিটার উঁচু একটি অবিকল প্রতিরূপ প্রজেক্টরের সাহায্যে দেখানো হয়। মায়া সভ্যতার পিরামিডের এই প্রদর্শনী অতীতের অবদানকে তুলে ধরে। এছাড়াও এই আয়োজনে ওই অঞ্চলের এক সময়ের শাসনকর্তা ফেলিপে কারিলো পুয়ের্তোর কথা তুলে ধরা হয়, যিনি মায়া সভ্যতার বাসিন্দাদের অধিকার রক্ষায় সচেতন ছিলেন। এই ধরনের দৃশ্য আমাদের অতীতে নিয়ে যায়। আমরা অনুভব করতে পারি অতীত কেমন ছিল। এটা খুবই সুন্দর আবেগ। এটা খুবই চমৎকার, কারণ এটা ইতিহাসকে উপস্থাপন করছে যা আমরা জানি না। সম্পূর্ণ বিষয়টিকে একটি প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে। এছাড়া প্রেক্ষাপটটিও ছিল চমৎকার। অনেক দর্শকের কাছে এটা প্রদর্শনীর চেয়ে আরো বেশি কিছু ছিল, তাই উপস্থিত দর্শক এই আয়োজনকে দারুণভাবে উপভোগ করেছেন। নাদিম মারজান, সময় সংবাদ। ভোরের সময় খেলার খবর জানাতে আবারও যুক্ত হচ্ছেন জান্নাতুল সাদিয়া। ধন্যবাদ মাহাদি। সংবাদের এই অংশে প্রথমেই জেনে নেব আজকের আবহাওয়ার খবর।
সারা দেশে চলমান বৃষ্টিপাত আরও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার আবহাওয়া অফিস জানায়, আগামী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অফিস। ট্রাফিক আপডেট জানাতে এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে আছেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী। সরাসরি যাচ্ছে তার কাছে। রাজধানীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কগুলোর মধ্যে একটি বিজয় সরণি এই মুহূর্তে আছে সেখানে, এবং বেলা বাড়ার সাথে সাথেই দেখা যাচ্ছে যে স্বাভাবিক নিয়মেই এখানে গাড়ির সংখ্যা বাড়ছে এবং চাকরিজীবী মানুষরা যারা আছেন তারা কিন্তু জীবিকার তাড়নায় কিন্তু বাইরে বেরিয়ে পড়ছেন। এই মুহূর্তে আমরা যেটা বলতে পারি যে সকালে যখন যত বেলা বাড়ছে এখন এই যে গাড়ির চাপ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, সেই সাথে কিন্তু রয়েছে যারা স্কুলগামী শিক্ষার্থীরা, তাদের কিন্তু স্কুলে যাওয়ার জন্য যে একটি যানজটের সৃষ্টি হতে পারে সেটা যদি এখনো সৃষ্টি হয়নি তবে তারাও কিন্তু বেরিয়ে পড়েছেন। এবং একই সাথে জানিয়ে রাখতে চাই যে এই সপ্তাহে যেহেতু দ্বিতীয় কর্মদিবস এটি, সেক্ষেত্রে কিন্তু আজ খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কর্মসূচিও রয়েছে। যেমন চলতি যে ছাত্র আন্দোলন রয়েছে, এখানে কিন্তু দুপুর 12টার দিকে রাজু ভাস্কর্যে কিন্তু প্রধানমন্ত্রীর গতকাল দেয়া যে বক্তব্য তার প্রত্যাহার এবং এক দফা দাবিতে কিন্তু সারা দেশে বিক্ষোভ ও সমাবেশ মিছিল করবে ছাত্ররা। সেই হিসেবে কিন্তু এই যে স্কুলগামী যে শিক্ষার্থীরা ছিলেন তাদের বাবা মার মনেও কিন্তু কিছুটা শঙ্কা ছিল। আমরা সকালে একটু কিছুটা কথা বলে জানতে পেরেছি যে তারা চিন্তা করছিলেন যে তাদের সন্তানকে আজ তারা বাইরে আসবেন কিনা। সেই সাথে আবার একটু যদি জানিয়ে রাখি যে আজ এখনো পর্যন্ত যানবাহনের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কিন্তু দুপুর 1টার দিকে ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু উল্টো রথযাত্রার কিন্তু একটি আলোচনা সভা রয়েছে। এরপরেই কিন্তু ঢাকেশ্বরী মন্দির থেকে কিন্তু ইসকনের উদ্দেশ্যে একটি রথযাত্রার যেই লম্বা সেটা বের হবে এবং সেই সাথে রাজধানীর সড়ক জুড়ে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের পদচারণা কিন্তু স্বাভাবিকভাবেই বেশি থাকবে এবং সেক্ষেত্রে কিন্তু এই ধরনের রাস্তাগুলো কিন্তু একটু সাবধানে থাকার এবং একটু সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য আহ্বান জানিয়েছে ডিএমপি বিভাগ। এক্ষেত্রে কিন্তু আজ সারাদিনই রাজধানীর বিভিন্ন সড়ক ব্যস্ত থাকবে বলে ধারণা করা যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। কোপা আমেরিকার খবর। হুড়োহুড়ি, পুলিশের লাঠিচার্জ আর আটক সহ চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে শুরু হলো মেগা ফাইনাল। অতিরিক্ত দর্শকের চাপে আর্জেন্টিনা কলম্বিয়া ম্যাচ মাঠে গড়ালো 1.25 ঘন্টা দেরিতে। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় 65,000। তবে কোপা আমেরিকার ফাইনালে স্টেডিয়ামে হাজির হন অতিরিক্ত অনেক দর্শক, যাদের মধ্যে কলম্বিয়ান দর্শকই ছিল বেশি। চাপ সামলাতে হিমশিম খায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বাধা সত্ত্বেও স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করে অনেকে। এক পর্যায়ে তাদের উপর লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে নির্ধারিত সময়ের চেয়ে 1.25 ঘন্টা দেরিতে মাঠে গড়ায় কোপা আমেরিকার ফাইনাল। শ্রেষ্ঠত্বের মঞ্চে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যাচ্ছে আর্জেন্টিনা ও কলম্বিয়া দল। So for both these sides, traditional yellow. We're finally ready. Let's enjoy history together. We are in motion in Miami, Argentina and Colombia. কোপা আমেরিকার ফাইনালের উত্তাপ বাংলাদেশেও। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা উপভোগ করছেন ফুটবল প্রেমীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আছেন রিপোর্টার সাব্বির মিথুন এবং খুলনার হাদিস পার্কে আছেন তানজিম আহমেদ। সরাসরি প্রথমেই যাচ্ছি তানজিমের কাছে।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনাল ঘিরে যে উচ্ছ্বাস সেটি কিন্তু আসলে ছড়িয়েছে খুলনার প্রতিটি অঞ্চলে। এই মুহূর্তে আমরা যে হাদিস পার্কে রয়েছি সেখানে কিন্তু বিপুল সংখ্যক ফুটবল প্রেমী দর্শক যারা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন, অর্থাৎ তারা কিন্তু রাত থেকেই অবস্থান নিয়েছিলেন বলতে হবে, এবং সেই অবস্থানটি কিন্তু আসলে সময়ের সাথে সাথে কিছুটা অপেক্ষা ছিল বলতে হবে, যেহেতু 6টার সময় খেলা শুরুর কথা ছিল। সেই খেলাটি যেহেতু 1 ঘন্টা 15 মিনিট আসলে 2 দফা পিছিয়ে ছিল, সেখানে কিন্তু তারপরও অধীর আগ্রহে ফুটবল প্রেমীদের যে অপেক্ষা সেটি আমরা দেখেছি। সেই অপেক্ষার প্রহরটি কিন্তু আসলে কিছুক্ষণ আগে শেষ হয়েছে, অর্থাৎ 13 মিনিট আগে খেলাটি শুরু হয়। এরপরে কিন্তু আসলে এই যে হাদিস পার্কের একটি অংশ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ রয়েছে, সেখানে নারী পুরুষ শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে অবস্থান নিয়েছেন, তারা ফুটবল প্রেমীরা খেলা দিচ্ছেন। বিশেষ করে কোপা আমেরিকার এই খেলাটি হট ফেভারিট খেলা হিসেবে আসলে সঙ্গত কারণে যেহেতু ফাইনাল ম্যাচ তুলনা করা হচ্ছে, সেখানে কিন্তু এই মুহূর্তে এই জায়গায় দর্শকরা রয়েছেন তাদের কাছে কিন্তু আর্জেন্টিনা ফেভারিট সেটি তারা বলছেন। আমরা দেখছি বেশিরভাগ সমর্থকই আসলে আর্জেন্টিনার সাপোর্টার, তারা এখানে অবস্থান নিয়েছে। পাশাপাশি অন্য দলের সমর্থকদেরও, কলম্বিয়ার কিছু সমর্থক আমরা দেখেছি। পাশাপাশি অন্যান্য যেসব দল রয়েছে সেই দলের যারা আসলে ফুটবলকে ভালোবাসেন, ফুটবলকে ভালোবাসেন তারা এখানে এসেছেন, অবস্থান নিয়েছেন। সেই সময়টি বিশেষ করে রাতে ইউরোর ফাইনাল খেলা ছিল, রাত থেকে কিন্তু আসলে সরগরম খুলনার এই হাদিস পার্ক। সেখানে যারা ফুটবল প্রেমীরা রয়েছেন খেলা দেখছেন, উপভোগ করছেন, তারা আসলে বলছেন যে সময়ের সাথে সাথে কিন্তু আসলে অপেক্ষার পর ঠিক শেষ হাসিটা কে হাসবেন। তো খুলনার হাদিস পার্ক থেকে ফুটবল প্রেমীদের যে খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা একটু যেতে চাই টিএসসিতে, সেখানে রয়েছেন সহকর্মী সাব্বির মিথুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে, যেখানে কোপা আমেরিকার যে হাই ভোল্টেজ ফাইনাল রয়েছে সেই ফাইনালকে ঘিরে এখানে আপনি আমার পেছনে দেখতে পারবেন আর্জেন্টাইন সমর্থকদের যে একটা জনস্রোত তা বেশ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে টিএসসি প্রাঙ্গণে। এবং এই কোপা আমেরিকার ফাইনালকে ঘিরে শুধু এখন নয়, আপনি যেমনটা জানেন 1 ঘন্টা 23 মিনিট দেরিতে শুরু হয়েছে নির্ধারিত সময়ের কোপা আমেরিকা ফাইনাল, এবং সেই দর্শক জটিলতার পরে যখন ফাইনাল শুরু হয় এখানকার যে দর্শকরা রয়েছে তারা কিন্তু সেই ভোর নাগাদ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং প্রিয় দলকে সমর্থন দেওয়ার জন্য সেই শুরু থেকেই এই তীব্র গরম এবং বৃষ্টির মাঝে কিন্তু অপেক্ষা করে যাচ্ছে। এবং সেই দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে যখন 7:25 কিছুটা আগে কোপা আমেরিকার ফাইনাল শুরু হয়, তখন আসলে এখানকার যে আকাশী নীল সমর্থক রয়েছে তাদের উত্তেজনা কিন্তু চোখে পড়ার মতো ছিল। এবং সেই খেলা শুরু হওয়ার পর থেকে নিজের প্রিয় দলকে এবং প্রতি মুহূর্তে যেভাবে সমর্থন দেয়া যায়, এবং অতীতে আমরা যেমনটা দেখেছি যে আর্জেন্টাইন সমর্থকদের একটা বড় সংখ্যক সমর্থন গোষ্ঠী আসলে আমাদের এই বাংলাদেশে রয়েছে, এবং তারই ধারাবাহিকতায় আসলে টিএসসিতে আজ এই একটা আর্জেন্টাইন সমর্থকদের মিলন মেলা বলা চলে। এবং কোপা আমেরিকার ফাইনালকে ঘিরে আসলে আগে থেকেই টের পাওয়া যাচ্ছিল, কারণ কোপা আমেরিকার বাকি যে ম্যাচগুলো রয়েছে আর্জেন্টিনার, সেই ম্যাচগুলোতেও টিএসসিতে দর্শকদের চোখে পড়ার মতন উপস্থিতি ছিল। এবং ফাইনাল ম্যাচে এসে আসলে সবকিছু ছাড়িয়ে গেছে। আমি যদি বলি টিএসসির যে প্রাঙ্গণ রয়েছে সেই টিএসসি প্রাঙ্গণে এখন মানে তিল ধারণের ঠাঁই নেই, এবং এখানে এখনো বাহির থেকে সমর্থকরা আসছেন নিজের প্রিয় দলের জার্সি এবং পতাকা নিয়ে, যদিও বা এখানে আসলে দাঁড়ানোর বিন্দুমাত্র জায়গা নেই। এবং গণমাধ্যম কর্মী হিসেবে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আসলে দাঁড়ানোটা খুব একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে আর্জেন্টাইন সমর্থকদের আসলে এরকম হরহামেশাই আমরা উপস্থিতি দেখি, এবং সবশেষ কাতার বিশ্বকাপের কথা যদি আমি বলি, তখনও কিন্তু আর্জেন্টাইন ফ্যানদের উপস্থিতি আসলে বিশ্ব মিডিয়ার নজর কেড়েছিল। এবং সেই ধারাবাহিকতায় তারা আবারও চায় এবারের কোপা আমেরিকার শিরোপাটা তাদের ঘরে টানা দ্বিতীয়বারের মতন তুলে আনহেল ডি মারিয়াকে একটা স্মরণীয় ম্যাচ উপহার দিতে। আমার কাছে কোপা আমেরিকা ফাইনাল নিয়ে টিএসসি থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সরাসরি ছিলাম টিএসসি প্রাঙ্গণে, তার আগে যুক্ত ছিলাম খুলনায়। বিয়ের আমেজ না কাটতেই মিরপুরে অনুশীলনে ফিরেছেন রিশাদ হোসেন। একাডেমি মাঠে দীর্ঘ সময় বোলিং অনুশীলন করেন তিনি। কানাডায় গ্লোবাল টি20 লিগ খেলতে যাওয়ার আগে যতটা সম্ভব নিজেকে ঝালিয়ে নিয়েছেন এই লেগে। তার সঙ্গে একই উইকেটে অনুশীলন করেছেন হাসান মাহমুদও। কদিন আগেই জীবনের নতুন ইনিংস শুরু করেছেন রিশাদ হোসেন। বিশ্বকাপ শেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর ছুটিতে থাকার কথা থাকলেও মিরপুরের হোম অফ ক্রিকেটে বল হাতে অনুশীলনে হাজির রিশাদ। টি20 বিশ্বকাপে নজর কাড়া পারফরমেন্সের পর প্রথমবারের মতো অনুশীলনে নীলফামারীর এই ক্রিকেটার। অনুশীলনে ফিরেই একের পর এক স্টাম্প ভাঙার প্রতিযোগিতায় মাতেন এই লেগ স্পিনার।
25 জুলাই কানাডায় শুরু হচ্ছে গ্লোবাল টি-20-র এবারের আসর। বিশ্বকাপে রিশাদের বোলিং মুগ্ধতায় তাকে দলে বিড়িয়েছে টরন্টো ন্যাশনালস। দেশের বাইরে এটাই হতে যাচ্ছে রিশাদের প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। রিশাদের জন্য যা একেবারেই নতুন চ্যালেঞ্জ। সেই সুযোগটা কাজে লাগাতে মুখিয়ে আছেন এই টাইগার ক্রিকেটার। গ্লোবাল টি-20 লিগ সামনে রেখেই মিরপুরের নেটে দীর্ঘ সময় ঘাম জড়িয়েছেন তিনি। ভিন দেশে লিগ খেলতে খুব শিগগিরই দেশ ছাড়ার কথা রিশাদের। বিশ্বকাপে লেগ স্পিনার কোচ মুস্তাক আহমেদের তালিম নিয়ে আলো ছড়িয়েছিলেন রিশাদ। 7 ম্যাচে 13.85 গড়ে তুলে নেন 14 উইকেট। তাই অনুশীলনে এদিন মুস্তাকের শূন্যতা টের পেয়েছেন তিনি। নিজের ভুলগুলো ধরিয়ে দেওয়ার মতো ছিল না তেমন কেউ, তাই নিজের বলের মূল্যায়ন করতে হয়েছে নিজেকেই। বিসিবির একাডেমি মাঠে রিশাদের সঙ্গে অনুশীলন করেছেন হাসান মাহমুদও। দুজন মিলে স্ট্যাম্প ভাঙার চ্যালেঞ্জে মেতেছিলেন একাডেমির 22 গজে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। নারী এশিয়া কাপে সেমিফাইনাল খেলার প্রাথমিক লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার উদ্দেশ্যে পাড়ি জমাতে চায় নিগার সুলতানার দল। অনুশীলনে ব্যাটারদের নিয়ে যথেষ্ট কাজ করায় এবারের আসরে ভালো কিছুর প্রত্যাশা তাদের। তবে লেগ স্পিন কোচ মুশতাক আহমেদ থেকে প্রশিক্ষণ নেওয়ার আক্ষেপ টাইগ্রেস স্পিনারদের। আমাদের গ্রুপে শ্রীলঙ্কা, তারপর মালয়েশিয়া, থাইল্যান্ডেরা আছে। প্রথম ম্যাচটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে অবশ্যই আমরা সেমিফাইনালকে টার্গেট করছি। ফাইনালটা পরে ম্যাচে দেখা যাবে। সেমিফাইনালটা খেলার পরে দেন ফাইনালটা কনফার্ম করবো আমরা। নিজের অনেক পার্থক্য আছে, যদিও এশিয়ার মধ্যে তারপরে পার্থক্য আছে, বাট ইনশাআল্লাহ আমাদের কোচ আমাদের নিয়ে ব্যাটসম্যানদেরকে নিয়ে অনেক কাজ করছে। সো আমরা ইনশাআল্লাহ ভালো কিছু করবো। আমরা যখন বিশ্বকাপ চলতেছিল তো আমরা লেগ স্পিনারে বলতেছিলাম যে মুস্তাক যদি আমাদের সাথে কিছুদিন কাজ করে আমাদের জন্য বেশি ভালো হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে হাইব্রিড মডেলের প্রস্তাব করেনি বিসিসিআই। শ্রীলঙ্কা কিংবা দুবাইয়ে ভারতের ম্যাচ আয়োজনের প্রস্তাবের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বিসিসিআই এর সহসভাপতি রাজীব শুক্লা। পাকিস্তান সফরের ব্যাপারে এখনও কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। এই বিষয়ে সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিসিসিআই এর এই কর্তা। দিন যত যাচ্ছে জল ততই ঘোলা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতের পাকিস্তান সফরের মেগা সিরিয়াল। দুই দেশের গণমাধ্যমই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে। কখনো বিসিসিআই কিংবা আইসিসিকে বরাত দিয়েও ছড়ানো হচ্ছে বিভ্রান্তি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দাবি করে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ব্যাপারে আইসিসির কাছে হাইব্রিড মডেলের প্রস্তাব করেছে বিসিসিআই, যেখানে বলা হয় ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কা অথবা দুবাইয়ে আয়োজনের। এমনকি বলা হয়েছে ভারত নাকি এরই মধ্যে পাকিস্তান সফরের বিষয়টি নাকচ করে দিয়েছে। চলমান উড়ো খবর নিয়ে মুখ খুলেছে বিসিসিআই সহসভাপতি। তিনি তার বক্তব্যে উড়িয়ে দিয়েছেন বিভ্রান্তিকর তথ্যগুলো। আমি জানি না কোন সূত্র থেকে এ ধরনের খবরগুলো প্রকাশ করা হচ্ছে। বিসিসিআই এখন কোনো ধরনের অফিসিয়াল বক্তব্য দেয়নি এশিয়া কাপে পাকিস্তান সফরের ব্যাপারে। 2025-এর ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। অন্য দেশগুলো সম্মতি দিলেও পাকিস্তান সফরের বিষয়টি ঝুলিয়ে রেখেছে ভারত। দুই দেশের দ্বিপাক্ষিক রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও, যার কারণে বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফরের আগে তাকিয়ে রয়েছে সরকারের দিকে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফরের বিষয়ে আমরা সম্পূর্ণ সরকারের মুখাপেক্ষী। এ ব্যাপারে ভারত সরকার যে সিদ্ধান্ত দিবে আমরা তাই করব। আমরা তখনই ভারত ক্রিকেট দল পাকিস্তানে পাঠাবো যখন সরকার আমাদের অনুমতি দেবে। বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিভ্রান্তি না ছড়াতে বললেন বিসিসিআই কর্তা। সবশেষ 2008 সালে ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফর করেছে, আর 2013 সালে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান দল ভারত সফর করেছিল। তবে গেল ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারত গিয়েছিলেন বাবর রিজওয়ানরা। ভারত যদি শেষ পর্যন্ত পাকিস্তান সফর করে তাহলে দলের ক্রিকেটারদের জন্য হবে প্রথম সফর, আর নতুন কোচ গৌতম গম্ভীরের প্রথম বিগ অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। হঠাৎ করেই পদত্যাগ করলেন আইসিসির দুই শীর্ষ কর্তা ক্রিস টেটলি ও ক্লেয়ার ফারলং। যুক্তরাষ্ট্রে টি20 বিশ্বকাপ আয়োজনে বিশৃঙ্খলা ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। এমন সময়ে তাদের এই পদত্যাগ নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। আইসিসির পরিচালনা পর্ষদের বেশ কয়েকজন সদস্য বিশ্বকাপে বাড়তি অর্থ খরচের দাবি করেছেন, যদিও আইসিসি বলছে পদত্যাগের বিষয়টি কয়েক মাস আগেই জানিয়েছিলেন এই দুই কর্মকর্তা।
আগামী সপ্তাহে শ্রীলঙ্কায় বসবে আইসিসির বার্ষিক সম্মেলন। এর আগেই খারাপ সংবাদ পেল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। নতুন করে আবারও সমালোচনায় সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপ। শর্টার ফরম্যাটের বৈশ্বিক আসরের আয়োজনে বিশৃঙ্খলার জেরে পদত্যাগ করেছেন আইসিসির শীর্ষ 2 কর্মকর্তা, জানিয়ে রীতিমতো তোলপাড় আন্তর্জাতিক গণমাধ্যমে। যাদের একজন টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রধান ক্রিস টেটলি, আরেকজন মার্কেটিং ও কমিউনিকেশনের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফাললং। ভারত পাকিস্তান সহ নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পিচ নিয়ে বিতর্কের জেরেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছে তারা, এমন খবর সংবাদ মাধ্যমগুলোতে। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ড্রপ অ্যান্ড পিচ নিয়ে হয়েছে ব্যাপক সমালোচনা। এ নিয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদেরও। পিচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাও। শুধু তাই নয়, টুর্নামেন্টের আয়োজকের সমন্বয়হীনতা নিয়েও ছিল নানা অভিযোগ। অনুশীলনের মাঠ, স্টেডিয়াম থেকে হোটেলের দূরত্ব এবং যাতায়াত ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছিল অনেক দল। সবকিছু নিয়ে জবাবদিহিতার চাপের কারণেই নাকি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে আইসিসির এই 2 কর্মকর্তা, দাবি ভারতীয় গণমাধ্যমের। আসন্ন আইসিসির বার্ষিক সভাতে এই বিষয়গুলো আসবে আলোচনার টেবিলে। ভারতীয় এক সংবাদ মাধ্যম জানিয়েছে, সবশেষ টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচগুলোতে প্রয়োজনের তুলনায় বেশি অর্থ খরচ করা হয়েছে। এ নিয়ে প্রশ্ন তুলেছেন আইসিসির পরিচালনা পর্ষদের বেশ কয়েকজন সদস্য। তাই বিশ্বকাপের আয় ব্যয়ের সম্পূর্ণ হিসাব চেয়ে সকল সদস্যের কাছে চিঠি পাঠিয়েছেন পরিচালক পঙ্কজ খিমজি। সঙ্গে এ নিয়ে তদন্তের আহ্বান জানান তিনি। এদিকে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ আইসিসির বরাতে জানিয়েছে, ফাললং ও টেটলির কয়েক মাস আগেই পদ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। তবে আইসিসির ইভেন্টের কাজে যেন ব্যাঘাত না ঘটে, তাই টি-20 বিশ্বকাপ পর্যন্ত নিজেদের দায়িত্ব পালন করেছেন তারা। যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা ক্রিস টেটলির বিরুদ্ধে এনেছেন স্বজনপ্রীতির অভিযোগ। কেন ব্রেট জোন্সকে যুক্তরাষ্ট্র পর্বের আয়োজক কমিটির প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হয় সে প্রশ্ন তুলেছেন তিনি। বিশ্বকাপ আয়োজনে অনর্থক অর্থ ব্যয় করা হয়েছে বলেও দাবি সেই কর্মকর্তার। অবশ্য আইসিসির বার্ষিক সভায় টেটলি ফাললং উপস্থিত থাকবেন বলেই জানা গেছে। তাদের নিয়ে ওঠা প্রশ্নগুলোর জবাব দেওয়ার সুযোগ পাবেন সাবেক 2 কর্মকর্তা। রিফাতুল ইসলাম মিরন, সময়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিল, নিজেদের রাজাকার বলে স্লোগান, স্বঘোষিত রাজাকারদের কোনো দাবি মানা হবে না, সাফ জানিয়ে দিলেন তথ্য প্রতিমন্ত্রী। বদলির 22 দিন পার হলেও নতুন কর্মস্থলে যোগ দেননি ছাগলকাণ্ডে আলোচিত মতিউর। বিধিমালার ব্যত্যয় বলছেন সাবেকরা। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের চাকরিচ্যুতের দাবি সাধারণ মানুষের। থানা ম্যানেজ করেই সিলেট সীমান্তে চলে চোরাচালানের রমরমা ব্যবসা। ট্রাক থেকে চাঁদা নেয় পুলিশও। নিয়ন্ত্রকের ভূমিকায় থাকার অভিযোগ ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে। হত্যা চেষ্টা থেকে বেঁচে ফিরেই নির্বাচনী প্রচারণায় ট্রাম্প। রিপাবলিকানদের জাতীয় সম্মেলনে যোগ দিতে পৌঁছেছেন মিলওয়াকিতে। গুলির ঘটনায় নিন্দা জানিয়ে ঐক্যের ডাক বাইডেনের। এই ছিল ভোরের সময়। এরপর দেখবেন সকালের সময়, সঙ্গে থাকবেন মাহাদ ইসলাম ধ্রুব। সাদি, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়।